ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। রোজা তো অনেকগুলো চলতেছে না? রোজার কাহিলে সবাই কাহিল, আমি নিজেও কাহিল, ঠিক আছে? জানি কষ্ট হচ্ছে, কিন্তু সামনে তোমাদের এসএসসি পরীক্ষা আছে ১০ এপ্রিল থেকে শুরু। তো এখন পড়াশোনা তো অবশ্যই করতে হবে। আর তোমাদের পড়াশোনাকে সহজ করার জন্য আজকে আমি একটা ওয়ান শট ক্লাস নিয়ে আসলাম। ওয়ান শট ক্লাসটা হবে সিকিউ এমসিকিউর উপরে। কোন চ্যাপ্টারে? এসএসসি থার্ড চ্যাপ্টার, কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে পদার্থের গঠন। আর এই চ্যাপ্টারটা হচ্ছে একটু যদি বলা, এই চ্যাপ্টারটা যদি কিছু বলি, জিনিসটা হচ্ছে এই চ্যাপ্টারটা আমাদের এসএসসি 25 তো ফুল সিলেবাস, সবাই পড়াশোনা করবে। 26-এর জন্য শর্ট সিলেবাসে রাখা হয়েছে। আগেও শর্ট সিলেবাসে ছিল। কেন ছিল? কারণ এই চ্যাপ্টারের বেসিক ধরে তুমি এইচএসসিতে অনেক কিছু, মানে অনেক ম্যাথ বা অনেক চ্যাপ্টারে অনেক কিছু বেসিক ইনফরমেশন তোমার লাগবে, যে ভবিষ্যতে তোমার সমস্যা না হয়। এজন্যই তোমাকে আগের থেকেই এটাকে প্রিপারেশন নিতে মানে যাওয়ার জন্য শর্ট সিলেবাসে দেওয়া হয়েছে। আচ্ছা, তো আজকে হচ্ছে এই চ্যাপ্টার নিয়ে তাহলে পড়াশোনা শুরু করব। তো আশা করি বেশিক্ষণ লাগবে না, কারণ চ্যাপ্টারের টপিক খুব কম। সিকিউতে আসার মতো মোস্ট প্রবলি টপিক আছে 5 থেকে 6টা। এই জন্য তোমাদের এই 5 থেকে 6 টাইপের প্যাটার্নের প্রশ্ন রেখেছি আমি। আর কিছু এমসিকিউ রেখেছি জাস্ট দেখার জন্য। ওকে। তো আজকে আমি পড়াবো তোমাদের সালেহ মোহাম্মদ শাহানশাহ ভাইয়া। আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ 2য় বর্ষে, এবং আমি একজন এক্স ক্যাডেট ফৌজদার ক্যাডেট কলেজে। তো শুরু করি, আসো। ওকে, তো শুরুতেই কিছু প্রশ্ন অ্যানালাইসিস করবো, ঠিক আছে? তো এই চ্যাপ্টার থেকে বিগত বছরে কি কি সিকিউ আর এমসিকিউ এসেছে, কতগুলো এসেছে, সেগুলো একটু দেখানোর জন্য। তো 24 সালে এসেছে হচ্ছে 4টা সিকিউ, 23 সালেও 4টা সিকিউ, 22 সালে 7টা, 21 সালে 12টা অবশ্যই, কারণ এই বছর হচ্ছে গিয়ে 4টা চ্যাপ্টার ছিল মাত্র শর্ট সিলেবাসে, তো বেশি আসবেই। আর 20 সালে মাত্র একটা এসেছিল। তো বলা যায় যে এই চ্যাপ্টারটা হচ্ছে মিডিয়া কোর ইম্পর্টেন্ট, কিন্তু বেসিক হিসেবে দরকার। বাট সিকিউ আসে মোটামুটি, ঠিক আছে? আর এমসিকিউর জন্য বলা যায় প্রত্যেকটা বোর্ডে প্রত্যেক বছর 2টা করে অ্যাটলিস্ট হলে এমসিকিউ আসছে। তো এমসিকিউর জন্য হলেও ওই চ্যাপ্টারটাকে মোটামুটি পড়তে হবে। ওকে, আসো তাহলে অ্যানালাইসিস পার্ট শেষ। আচ্ছা, প্রথম প্রশ্নটা আমরা যদি খেয়াল করি কি বলছে, যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, ঠিক আছে? একটা পদ্ধতি 1, একটা পদ্ধতি 2। পদ্ধতি 1-এ বলা হয়েছে একটা, 2-এ বলা হয়েছে একটা। ওকে, তার প্রথম প্রশ্নটা দেখি। উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। ওকে, তো উদ্দীপকের মৌল কি বলা আছে ভাই? উদ্দীপকের মৌল বলে দিছি কি? পটাশিয়াম না? উদ্দীপকের মৌল বলা আছে আমার পটাশিয়াম। ওকে, পটাশিয়াম বলা আছে। এবার বলছে যে যোজ্যতা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ। ওকে, তাহলে আমি একটা পেজ নিয়ে নেই। তো পটাশিয়াম কিরকম থাকে ছবি আঁকি দাও। যদি কে হয়, কে মানে পটাশিয়াম, আশা করি জানো। 1, 2, 3, 4। তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি? ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি 4 পর্যন্ত যায়, তাই না? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 আর 4s1। তো সেভাবে যদি আমি এখন আঁকলে হচ্ছে কি হবে দেখো। এটা যদি প্রথম শেল ধরি, প্রথম শেলে হচ্ছে 2টা ইলেকট্রন থাকবে। তো এই 2টা ইলেকট্রন। পরের শেলে 8টা ইলেকট্রন থাকবে। কারণ হচ্ছে 2s2, 2p6 টোটাল। 2s2 তে 2টা, 2p6 এ 6টা, 6 2 8টা। সেম ভাবে 3s2, 3p6 ও আছে। তো 3s2, 3p6 এর জন্য 8টা হবে, কারণ 2 + 6 8ই হয়। এখানে দুটো, এখানে দুটো। লাস্ট আছে 4s1। 4s1 এর জন্য খালি একটা মাত্র ইলেকট্রন আসবে। তো একটা ইলেকট্রন আমি এখানে বসাই দিলাম। Okay. আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি হচ্ছে এখানে এটা হচ্ছে পটাশিয়ামের যে ফিগার। ওকে, মলিকুলার ফিগার। এখন প্রশ্ন আসে যোজ্যতা ইলেকট্রন নিয়ে। যোজ্যতা ইলেকট্রন কি ভাই? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো একটা মৌলের সর্বশেষ স্তরে যতগুলো ইলেকট্রন থাকে, তাকেই সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন বা ব্যালেন্স ইলেকট্রন বলা হয়। তো এখানে আমরা দেখতেছি এখানে সবচেয়ে লাস্ট সর্বশেষ স্তর কোনটা? 1, 2, 3, 4, এই যে 4 নাম্বার স্তর, এটাই সর্বশেষ স্তর না? এই সর্বশেষ স্তরে আমরা কয়টা ইলেকট্রন দেখতেছি? একটা ইলেকট্রন। ওই একটা ইলেকট্রনই হচ্ছে আমার যোজ্যতা ইলেকট্রন। কিসের? তাহলে পটাশিয়াম বা কে লিখলাম, এর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটা। এটা আমি পেয়ে গেলাম। পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টা পারলাম? একটা পেলাম। ওকে, এরপরে প্রশ্ন বলছে যে এই যে যোজ্যতা ইলেকট্রন পাইলাম একটা, এই একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে হবে। ওকে, এখন তোমরা যারা বইয়ের ভিতরে বোরের মডেল আছে, রাদারফোর্ডের মডেল আছে না, ওখানে হচ্ছে বোরের মডেলের কিছু পোস্টুলেট আছে, ঠিক আছে না? 1, 2, 3, 3টা পোস্টুলেট আছে। পোস্টুলেটের ভিতরে একটা জায়গায় বলা আছে দেখবা কৌণিক ভরবেগ নিয়ে একটা সূত্র দেওয়া আছে। একটু লিখে নিই এখানে আমি। সূত্রটা দেওয়া আছে বইয়ে, এম ভি আর
ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। এই সূত্রটা দেখবা তোমাদের বইয়ের বোর্ডের মডেলের যে পোস্টুলেটগুলো আছে সেখানে কিন্তু দেওয়া আছে। তো এখানে এমভিআর এর এনএইচ বাই 2 পাই কি দেখি একটু। এম হচ্ছে, এম বলতে আমরা কি বুঝি? ভর, ম্যাস। এম হচ্ছে এখানে ম্যাস বা ভর। আর বি হচ্ছে আমার ভেলোসিটি বা বেগ। আর আর কে, আর হচ্ছে আমার রেডিয়াস বা ব্যাসার্ধ। ওকে, এম হচ্ছে ভর, বি হচ্ছে বেগ, আর আর হচ্ছে রেডিয়াস ব্যাসার্ধ। তো আমরা কি কি বলছে? কৌণিক ভর বেগ বের করতে হবে। তো ভর আছে, বেগ আছে, ভর বেগ হইলো। আর থেকে আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি করলো? ব্যাসার্ধ একটা কোণ সৃষ্টি করলো। এই যে মনে করে একটা বৃত্ত, বৃত্তের ভিতরে রেখে মানে একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ ব্যাসার্ধ মিলে একটা কোণ সৃষ্টি করলো না? কৌণিক আর হচ্ছে ভরবেগ, কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ কি? এই পুরাটাই হচ্ছে আমার কৌণিক ভরবেগ। এমভিআর সূত্র যে এমভিআর এটা বলা আছে, এই পুরো এমভিআরই হচ্ছে আমার কৌণিক ভরবেগ। তাহলে কি পাশে, ডান পাশে দেখি এখন ডান পাশে কি লেখা আছে। ডান পাশে বলছে এন এইচ বাই 2 পাই। এন কি ভাই? এন হচ্ছে আমার কততম শক্তি স্তর, Sorry, কততম শক্তি স্তর সেটার কথা বলা হয়েছে। আর এইচ হচ্ছে আমার প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। ওকে, প্ল্যাঙ্ক নামে এক ভদ্রলোক আছে, ম্যাক্স প্ল্যাঙ্ক। উনি করছে কি, প্ল্যাঙ্কের একটা ধ্রুবক দিয়েছে, ধ্রুবক সংখ্যা। এই ভ্যালুটা অলওয়েজ ফিক্সড, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্ক ধ্রুবক। এই এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, এনটা হচ্ছে কততম শক্তি স্তর। আর 2 পাই, পাই তো আমরা জানি পাই এর ভ্যালু হচ্ছে 3.1416, আমরা সহজে ধরে নেই। তখন করবো কি, এই যে এম্পিয়ার ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই, এই সূত্র দিয়ে আমরা কৌণিক ভরবেগটা বের করব। কিভাবে বের করব দেখি। তো আমরা দেখে ফেলেছি অলরেডি যে এমভিআর, এই এমভিআরটাই হচ্ছে আমার আসলে বের করতে হবে, কারণ এমভিআর এই পুরাটা মিলেই হচ্ছে আমার কৌণিক ভরবেগ। ওকে, তো এন কত? আমরা দেখি এন, এখানে হচ্ছে এন যদি আমরা বসাই এন এইচ বাই 2 পাই, এন এর ভ্যালু কত ভাইয়া? এন এর ভ্যালু দেখো, কি বলেছিলাম, যোজতা ইলেকট্রন কোথায় আছে? 4 নাম্বার শক্তি স্তরে আছে না? সর্বশেষ শক্তি স্তর এখানে কত? 1 2 3 4, 4 নাম্বার। তো এন এর ভ্যালু কত হবে? 4 হবে, কারণ প্রশ্ন এন কি, এন হচ্ছে কততম শক্তি স্তরে আছে ইলেকট্রনটা, 4 নাম্বার শক্তি স্তরে আছে। তাহলে এন এর ভ্যালু হবে 4। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালুটা তুমি মুখস্থ করে ফেলতে পারো, অথবা তোমার যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থেকে থাকে তাহলে দেখবা ক্যালকুলেটর যে মাথাটা থাকে, ওই যেখানে খাপটা আছে, ওই খাপটার ভিতরে দেখবা কয়েকটা স্পেসিফিক কনস্ট্যান্ট নাম্বার আর কনভার্সন নাম্বার দেওয়া আছে আগে থেকে, ঠিক আছে? তুমি চাইলে ক্যালকুলেটর থেকে এই মানে ভ্যালুটা বের করে ফেলতে পারো, কষ্ট করে মুখস্থ তখন করতে হবে না। আমি নিজে মুখস্থ তখন করি নাই ইয়াতে, আমি এসএসসি টাইমে ওই সময় হচ্ছে ক্যালকুলেটর থেকেই দেখে হচ্ছে বসাই দিতাম, ক্যালকুলেটর বসাই দিতাম। ওকে, তো এটা কিভাবে করতে পারো, এর জন্য তুমি আলাদা ভিডিও দেখতে পারো যে ক্যালকুলেটর থেকে কিভাবে হচ্ছে এই ভ্যালুগুলো বের করা যায়। তো আমি হচ্ছে এখানে ভ্যালুটা তাও লিখে দিচ্ছি। ভ্যালুটা হচ্ছে এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10^34। ওকে, 6.626 ইন্টু 10^34, এটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্ক ধ্রুবকের ফিক্সড ভ্যালু। এই ভ্যালুটা কখনোই চেঞ্জ হবে না। ওকে, আর 2 পাই সেম, টু তো টু, টু থাকলো। আর পাইয়ের ভ্যালু এটাও ফিক্সড 3.1416, অথবা তুমি ডিরেক্ট ক্যালকুলেটারে যদি পাই বসে দাও সেটাও করতে পারো, কারণ তোমাদের ক্যালকুলেটার তো সুযোগ অবশ্যই আছে, তাই না? তো এটাই, এটা যখন যদি হিসাব করো, আমি আগের থেকে ভ্যালু হিসাব করে রেখেছি, ভ্যালুটা আসবে হচ্ছে 4 ইন্টু 2 ইন 4.22 ইন্টু 3 টু দি পাওয়ার, সরি 24, 24, সরি 34, 24, 34। ওকে, তো 4.22 ইন্টু 10 টু দি পাওয়ার 34। এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে তোমার ভাই, এটা তো বুঝলাম, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেটারে আমি হিসাব করতে পারবো, কিন্তু আমি তো ইউনিট জানি না, কৌণিক ভরবেগ তো আমি নতুন প্রথম প্রথম শুনছি না, তো আমার এখন ইউনিট তো আমি জানি না, ইউনিট কিভাবে বের করবো? সহজ হিসাব দেখো, দেখা শিখাই দিচ্ছি। এম আছে, বি আছে, আর আছে, তুমি কোনটা কি তোমাকে কিন্তু পড়াইছি, দেখো কি পড়াইছি, সরি, হ্যাঁ, এম বি আর ম্যাস বলেছি না? ম্যাস কি মানে ভর, ভরের কি, ভরের হচ্ছে এসআই ইউনিট কি? কেজি, তাই না? কেজি হচ্ছে ভরের এসআই ইউনিট, কেজি। এরপর আসছে আমার ভিতে আসছে বেগ, বেগ কি? বেগের এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক না? বেগের ভরের হচ্ছে কেজি, বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড। লাস্টে রেডিয়াস, রেডিয়াস হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ জাস্ট একটা দৈর্ঘ্য, ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য বাদে আর কিছুই না। দৈর্ঘ্যের ইয়া কি, ইউনিট কি?
মিটার, জাস্ট মিটার। তো আমি এখন যদি তিনটাকে গুণ করে দিই একসাথে, কেজি ইন্টু, দেখো তিনটা গুণ অবস্থা আছে, এম ভি আর, তিনটা কিন্তু গুণ অবস্থায় আছে। এম যদি হয় কেজি, ভি যদি হয় মিটার পার সেকেন্ড, আর আর যদি হয় শুধু মিটার, তাহলে আমি সবগুলোকে গুণ করলে পাবো কেজি, দুইটা মিটার একসাথে আসবে, দুইটা মিটার একসাথে এসে হবে মিটার স্কোয়ার, আর এসটা রয়ে যাবে, এস ইনভার্স যা ছিল তাই হবে। তাহলে এটা কি হবে ইউনিটটা? ইউনিটটা হবে কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তো এটাই কঠিন কিছু তো না। তুমি যদি কখনো কোনো কারণে কোনো ইউনিট ভুলে যাও, তখন সুন্দর মতো কি হিসাব করতেছো, কিসের ভ্যালুটা বের করতেছো, সেগুলো যদি ভেঙে ভেঙে করো, তাহলে অনেক সহজেই ইউনিটটা নিজে নিজে বের করে ফেলতে পারবে। কারণ তুমি হয়তো কৌণিক ভরবেগের ইউনিট ভুলে গেছো, কিন্তু তুমি মিটার, মানে ভেলোসিটি, রেডিয়াস, এগুলোর তো ইউনিট জানো, এগুলো ইউনিট গুণ করে জাস্ট অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। এটাই। তো এটা হচ্ছে, আমি আবার তোমাদের একবার দেখাই। আচ্ছা, ডি নাম্বার প্রশ্নটা দেখাই, তারপর পুরো প্রশ্নটা আবার একটু রিক্যাপ করবো, সমস্যা নাই। আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল যে উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতিটি সঠিক বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যথাযথ যুক্তি উপস্থাপন করো। ওকে, তাহলে দুইটা পদ্ধতি দিয়েছে। একটা পদ্ধতিতে বলছে যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d1। ওকে, আবার পদ্ধতিতে বলছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। কারণ তোমরা এটা এক দেখাতেই বলে দিতে পারবা যে এটা হচ্ছে কোনটা আসলে অ্যান্সার হবে, তাই না? কোন পদ্ধতি অ্যান্সার হবে। কিন্তু একটা লাইনে যদি তুমি 4 মার্কের প্রশ্ন অ্যান্সার করো, তাহলে তো হবে না। কি অ্যান্সার, কিভাবে অ্যান্সার করতে হবে সেটা দেখাই দিই তারও। ওয়েট, হ্যাঁ। তো তুমি করবা কি, প্রথমে বলবা যে হচ্ছে পদ্ধতি 2 হচ্ছে সঠিক। একদম পুরো অ্যান্সার যখন লিখবা যে অমুক 2 এর ঘ বা 1 এর ঘ বা 4 এর ঘ হোয়াট এভার, প্রথমেই সুন্দর মতো জিনিসটা বলবা যে উদ্দীপকের আলোকে পদ্ধতি 2টি সঠিক। এভাবে একটা সুন্দর মতো একটা লাইন বসাবা। এই লাইনটা টিচাররা দেখবে, এই লাইনটাই টিচাররা খুঁজবে প্রথমে। তুমি একটু ধরতে পারছো নাকি পদ্ধতি 1 ঠিক না 2 ঠিক। এইটা যদি প্রথমে এক লাইন লিখতে পারো, এটার জন্য তোমার 1 মার্ক। 4 মার্কের 1 মার্ক হচ্ছে তুমি যে ধরতে পারছো কোনটা। এরপরে কি করবা, এরপরে কোন লর জন্য এটা হয় সেই লটা তোমাকে জানতে হবে। লর নাম জানতে পারলে ভেরি গুড, সেটা হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ, ওকে। নীতির নাম কি? নীতি হচ্ছে আউফবাউ নীতি, তাই না? আউফবাউ নীতি অনুসারে এটা কাজ করে। আউফবাউ নীতিটা কি? এখানে অনেকে হচ্ছে তোমার ওই ফ্লোচারটা দিবে, অনেকে দিবে না। আমি নিজে হলে আমি ফ্লোচারটা দিতাম, আমি অলওয়েজ এই ফ্লোচারটা দিতাম, জাস্ট বিকজ টিচারের দেখানোর জন্য যে না আমি পারি, আর টিচার এটা দেখে বুঝতে পারবে যে না তুমি কিছু হলেও জানো। ফ্লোচারটা কি, ফ্লোচারটা একটু আঁকি। ফ্লোচারটা হচ্ছে এখানে লিখি রাখো, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6p 6d 7s 7p আর 8s। এরপর সুন্দর মতো ফ্লোচার্টটা দাগ দিয়ে দিবা। কিভাবে আসলে দেখো, 1 এর এখানে এভাবে, 2s এর এখানে এখানে 3s 3p 4s 4p 4s 5s 4d 5p 6s 4f 5d 6p। ওকে, এটা একটা, লাস্টে এটা একটা। তো এটা হচ্ছে তুমি এভাবে দেখাই দিলা। দেখাই দেওয়ার পর কি হলো, দেখাই দেওয়ার পর তুমি দেখাবা 1s 2s 2p 3s। তা তুমি যে চাইলে এই টুক পর্যন্ত লিখতে পারো, কারণ তোমার 4f এর পর আসলে লেখার দরকার নেই। যদি দেখো টাইম কম, 4f পর্যন্ত লিখে দিও, টাইম থাকলে পুরোটাই লিখবা। ওকে, তো এখন তুমি করলা কি, তুমি পদ্ধতি 2 সঠিক এটা লিখলা, এর জন্য 1 মার্ক। এই জিনিসটা পুরোটা দেখাইলা, তার জন্য আরেক মার্ক। বাকি 2 মার্ক কিভাবে পাবা? বাকি 2 মার্কের জন্য এখন দেখাইতে হবে যে প্রথমে 3D বলছে, তখন আমরা জানি, আমরা কি জানি সূত্র, নীতিটা কি? নীতিতে বলছে যে যার হচ্ছে শক্তি স্তর, শক্তি কম, যেই শক্তি স্তর, উপশক্তি স্তরে শক্তি কম, সেখানে ইলেকট্রন আগে যাবে, তাই না? যেই শক্তি স্তরে শক্তি কম, সেখানে ইলেকট্রন আগে যাবে, যে শক্তি বেশি সেখানে পরে যাবে, তাই না? তো আমি দেখাবো 3D তে পাওয়ার কত, 4s এ পাওয়ার কত। 3D তে আমার হচ্ছে এন, আর মানে শক্তি বের করে কেমনে, শক্তি বের করার সূত্রটা হচ্ছে এন প্লাস এল। এন কি ভাইয়া, এল কি ভাইয়া? এন হচ্ছে প্রধান শক্তি স্তর। এই যে এটা যদি একটা উপশক্তি স্তর হয়, তাহলে এই যে প্রথমে যে সংখ্যাটা আছে না,
যেটাই সংখ্যা, সংখ্যা মানেই প্রধান শক্তি স্তর। ওকে, এন মানে সংখ্যা, এন অলওয়েজ সংখ্যায় হবে, এল অলওয়েজ লেটারে হবে। যেখানে তুমি একটা এরকম দেখবা সংখ্যা যেটা সেটা হচ্ছে এন, আর যেটা ডি বা এস বা এফ বা ডি যেটাই থাকুক না কেন, চারটা যে আছে এস পি ডি এফ, যেটাই থাকুক না কেন সেটা হচ্ছে এল। এন হচ্ছে প্রধান শক্তি স্তর, এল হচ্ছে উপশক্তি স্তর। যোগ করলে কত হবে? আর এখানে জানি হচ্ছে এস পি ডি এফ, চারটা আছে না? এস পি ডি এফ এর চারটার ভ্যালু কত? চারটার ভ্যালু হচ্ছে এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। এই কয়েকটা জিনিস আমার মুখস্থ করতে হবে। এস এর ভ্যালু 0, পি এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 2, এফ এর ভ্যালু 3। শক্তি আমি কি জানছি? এন প্লাস এল। তো 3 ডির ভ্যালু কত হবে? 3 ডির ভ্যালু হবে হচ্ছে 3 তো থাকবেই, কারণ এন এর ভ্যালু 3, আর এল এর ভ্যালু কত লিখলাম? ডি হচ্ছে 2, যোগ করলে হয় 5, তাই না? আর 4s এর ক্ষেত্রে দেখো 4s এর 4 তো থাকতেছে, এন এর ভ্যালু 4, আর এস এর ভ্যালু কত দেখলাম? 0। এস এর ভ্যালু 0, তাহলে 4। এখন কি বলছিলাম? সূত্র অনুসারে হচ্ছে যেটার ভ্যালু শক্তি স্তর মানে যে শক্তি স্তরের ভ্যালু কম তার সেখানে আগে ইলেকট্রন যাবে, আর যা শক্তি স্তরের ভ্যালু বেশি সেখানে পরে ইলেকট্রন যাবে। অবশ্যই কোনটা বড় তোমরা তো বলতে পারবে এখন, 5 বড় না 4 বড়? 4 ছোট, 5 বড়। তো যেহেতু 4 ছোট, 4 এর আগে ইলেকট্রন যাবে। 4 এর কিসের পাওয়ার? 4 হচ্ছে 4s এর পাওয়ার। 4s এ যেহেতু পাওয়ার কম আগে ইলেকট্রন যাবে, 3d তে যেহেতু পাওয়ার বেশি পরে ইলেকট্রন যাবে। তো এই যে তুমি হচ্ছে এই 4 মার্ক পাওয়ার জন্য কি করবা? সুন্দর মতো প্রথমে পদ্ধতি 2 সঠিক লিখলা, আহ্বায়ক নীতি লিখলা, মানে ওয়ার্ডটা উল্লেখ করলা। নীতির কি আছে? নীতিটা বলছে যে হচ্ছে শক্তি স্তর যেখানে কম সেখানে আগে যাবে, যেখানে শক্তি বেশি সেখানে পরে যাবে। এই যে নীতিটা এটা উল্লেখ করে দিবা সুন্দর মতো, পর দরকার নীলকালিতে লিখে দিবা, নীলকালিতে আহ্বায়ক নীতিটা লিখবা। এটা হচ্ছে পুরাটা সুন্দর মতো লিখবা। লেখার পর এটা হচ্ছে শক্তির পাওয়ারটা দেখাবো। নীতি যে লিখলে নীতিটা প্রুফ করতে হবে। এখন 3D-তে কেন যায় নাই আর 4SE বা কেন গেল, এটা তুমি কেন সঠিক মনে করলা, এর জন্য তোমার হচ্ছে এই টুকরোটা দেখাবা। এর জন্য তোমার বাকি 2 মার্ক। ওকে, পড়া আবার রিক্যাপ করে আসো। ওকে, তো প্রথমে কি বলছিলাম? পড়ার সময় ইলেকট্রন বিন্যাস দেওয়া ছিল পদ্ধতি 1, 2। ওকে, মৌলটির যোজ্যতা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলছে। তো এখন আছে আমরা পড়ার সময় ছবিটা এঁকেছিলাম মৌলের কি দেখলাম? এখানে হচ্ছে প্রথম 1, 2, 3, 4, 4টা স্তর আছে। দেখেন যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলা ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। এই যে এখানে লাস্টের স্তর স্তর আছে না, 4 নাম্বার স্তর, এই স্তরের ভ্যালু মানে ইলেকট্রন আমি দেখতেছি মাত্র একটা। তো এই পড়ার সময় যোজ্যতা ইলেকট্রন আছে কয়টা? একটা। এই একটা ইলেকট্রন এখন কৌণিক ভরবেগটা বের করতে হবে। কৌণিক ভরবেগ কি বলছিলাম? সূত্র দেখো, এই বোর তোমাদের বইয়ের যে বোরের মডেলটা আছে সেখানে পস্টুলেটের এখানে এই সূত্রটা দেওয়া আছে, mvr ইকুয়ালস টু nh/2π। এম হচ্ছে তোমার ভর, ভি হচ্ছে বেগ, আর হচ্ছে তোমার ব্যাসার্ধ, এন হচ্ছে তোমার কত নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটা আছে যার হিসাব করতেছো, আর এইচ হচ্ছে তোমার প্লাঙ্ক ধ্রুবক, পাই হচ্ছে পাই। ঠিক আছে? তো এখানে কি করলাম? এখান থেকে হচ্ছে আমি পুরা সূত্রটা বসায় আমার ভ্যালুটা বের করতে হবে mvr এর, কৌণিক ভরবেগ যেতে চাইছে। ভরবেগের ক্ষেত্রে আমি mvr করে এই ভ্যালুটা বের করে ফেললাম। এই এন এর ভ্যালু 4 ছিল ওখানে যেহেতু লাস্টের ইলেকট্রন ছিল, আর এইচ এর ভ্যালু বসাই দিলাম। এটা তো বলেছি তুমি ক্যালকুলেটর থেকেও দেখতে পারো, মানে ক্যালকুলেটর থেকে তুমি কনস্ট্যান্ট ভ্যালুটা বের করতে পারো, অথবা তুমি চাইলে মুখস্থ করে ফেলতে পারো। আর পাই এর ভ্যালুটা তো অবশ্যই 3.1416, এটা মুখস্থ থাকা উচিত। না মুখস্থ থাকলে যদি ভুলে যাও এরও ক্যালকুলেটর আছে। ওকে, বসাই দিতে পারবা, ডিরেক্ট বসাই দিলা, তোমার ক্যালকুলেটর বসার পর এই ভ্যালুটা চলে আসলো। ইউনিট কিভাবে বের করলাম? ইউনিট হচ্ছে এম এর জন্য কেজি, ভি এর জন্য মিটার পার সেকেন্ড, আর রেডিয়াসের জন্য মিটার। সবকিছু মিলে আমার আসলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এই সবকিছু মিলে তোমার এটার ব্যাচ শেষ। তোমার অ্যান্সার হচ্ছে এটা। এখন তোমার মাঝে মধ্যে প্রশ্ন, আমাদের সময় একবার প্রশ্ন এসেছিল আমাদের বোর্ডে, সেটা হচ্ছে কৌণিক বেগ বের করতে বলছিল। ঠিক আছে? তো এটা হলে কি করবা? যদি বলে কৌণিক বেগ, তখন করবা কি? এই যে আর আছে না, আরটাকে হাওয়া করে দিবা। কি করবা? যদি বলে ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে কৌণিক, সরি এটা হারটাকে বাদ করবো না, সরি ভুল বললাম এটা। ওকে, কৌণিক ভরবেগ মানে হচ্ছে এম ভি আর। ওকে, যদি শুধু ভরবেগ বলতো তাহলে এমভি আসতো, কৌণিক ভরবেগের জন্য এম্পিয়ার আসছে। আর যদি কৌণিক বেগ বলে, কৌণিক বেগের জন্য তখন কি? ভরটা চলে গেছে, তো তুমি ভরকে সুন্দর মতো ভি কে, এমটাকে বাদ দিয়ে দিবা, এম ভর, ভর চলে গেছে, এমও বাদ চলে গেছে, শুধু ভি আর আর থাকলো। কারণ কি? ভি হচ্ছে বেগ আর আর হচ্ছে তোমার কোণ। ভি আর মানে কি? কৌণিক ভর, কৌণিক বেগ।
তুমি করবা কি জাস্ট সুন্দর মতো এই ম্যাথটাকে, ইলেকট্রনের ম্যাথ কিন্তু তুমি জানো 9.11 10⁻²৮, যদি ইয়েতে বলো কি মানে এটাতে হচ্ছে গ্রামে গ্রামে হচ্ছে -28 আর কেজিতে হচ্ছে -31। এটা তোমার পিছনে দেওয়া আছে, এটা মুখস্থ থাকা উচিত। যদি হচ্ছে গিয়ে তখন করবা কি, তখন এই ভ্যালুটা সুন্দর মতো এখানে ভাগ করে দিবা, এই এমটা এখানে ভাগ হয়ে যাবে যদি হচ্ছে বেগ বলে। আর যদি ভরবেগ বলে তখন হচ্ছে সুন্দর যেরকম আছে এরকম। তোমাদের এখন আমাদের সময় যেহেতু 21 সালে কঠিন প্রশ্ন ছিল, কারণ আমাদের চ্যাপ্টার ছিল কম, তোমাদের হচ্ছে চ্যাপ্টার যেহেতু বেশি, তোমাদের এত কঠিন করবে না, তোমাদের ভরবেগ পর্যন্তই হায়েস্ট যাবে, এরপরে যাবে না। তো এটাই হচ্ছে ভালো মতো শিখবা। এরপর এটা যেটা বললাম 1 নাম্বার আর 2 নাম্বার কোন পদ্ধতিটা সঠিক, যেটা অবশ্যই 4S1 আছে। কেন? কারণ হচ্ছে আহ্বায়ক নীতি ফলো করতেছে। আহ্বায়ক নীতিটা কি হচ্ছে, যেখানে হচ্ছে শক্তি যেখানে কম, শক্তি কম ইকুয়ালস টু আগে, শক্তি বেশি মানে পরে। এই ল ফলো করে তুমি হচ্ছে এটা হচ্ছে প্রথমত পুরো ফ্লোচার্টটা দিয়ে দিবা কিভাবে কি আসে। দেন 3D শক্তি কত, n+l সূত্রে 3 + 2 5, 4s এর 4 + 0 4, কারণ SPDF এর ভ্যালু হচ্ছে 0 1 2 3। এগুলো বসাতে দেখলা হচ্ছে যেহেতু 4 মানে কম, 5 বেশি, লাস্টে এক লাইন লিখে দিবা। যেহেতু 4s এর শক্তি কম তাই এখানে আগে ইলেকট্রন যাবে, যেহেতু 3D এর শক্তি বেশি এখানে পরে ইলেকট্রন যাবে। শেষ, এখানে শেষ। ওকে, পরের সিকিউ হচ্ছে একটা ছবি দেওয়া আছে, দুটো ছবি দেখতেছি আমি। এখানে এইচ এর ভ্যালু হচ্ছে, এখানে এইচ এর ভ্যালু আগে থেকে দিয়ে দিছে, তুমি কষ্ট করে ক্যালকুলেটর থেকে বা নিজের মুখস্থ করে করতে হবে না। বাট সব সিকিউতে দেখছো, সব সিকিউতে কিন্তু ভ্যালুটা দেওয়া থাকবে না। দেওয়া থাকলে তো আলহামদুলিল্লাহ, দেওয়া না থাকলে কষ্ট করে বের করতে হবে। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। এই দেখো সেম প্রশ্ন, কৌণিক ভরবেগ। দেন আরেকটু সহজ করে দিচ্ছে, এত প্যারা না নিয়ে, যোজ্যতা ইলেকট্রন জিনিসটা উল্লেখ করে নাই, তো তোমার কষ্ট করে যোজ্যতা ইলেকট্রন কি এটা জানতে হইতেছে না। জাস্ট দেখবা সর্বশেষ শক্তি স্তর কি ইলেকট্রন আছে, N2 ওয়ালা আছে, N2 তে একটা ইলেকট্রন আছে, সেটা বের করতে হবে। তো কিভাবে বের করবা, সেম এই সেম কই গেল, হ্যাঁ mvr = nh/2π, সেম সূত্র কৌণিক ভরবেগের। এটা কৌণিক ভরবেগ, এখানে জাস্ট সবকিছু সেম, জাস্ট n এর ভ্যালুটা হবে 2। কারণ কি, কারণ হচ্ছে এই প্রশ্নে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এটা, যেখানে হচ্ছে n এর ভ্যালু 2। তো আমি nvr = 2h/2π, 2 কাটারি চলে যাবে, h/π যে ভ্যালুটা আসে ওইটাই হবে অ্যান্সার। ভ্যালুটা কত আসছে, 2.1 × 10⁻34। ভ্যালুটা তোমরা মিলাই নিও, এটা যদি হয় তাহলে তোমাদের অ্যান্সার ঠিক হবে। ওকে, এরপর হচ্ছে কি এ বি মডেলের কোনটি অধিক উপযোগী বিশ্লেষণ করো। এই যে বলছে না বেশিরভাগ অঙ্ক ম্যাথ, বাট কিছু থিওরিটিক্যাল আছে। এই কিছু থিওরিটিক্যাল হচ্ছে এটা একটা রাদারফোর্ড মডেল আর বোর মডেল। ওকে, কোন রাদারফোর্ড কোন বোর মডেল। এই যে এ মডেলটা দেখতেছ না ছবিটা, ছবি দেখে বুঝতে পারবা এটা হচ্ছে রাদারফোর্ড মডেল, কারণ কোনো কিছু ঠিক ঠিকানা নাই। আর বোর মডেলটা হচ্ছে একটু সুন্দর, একটু গোছানো, তাই না? এখন তোমার হচ্ছে এই যে এ মডেল কি বি মডেল কি, এই জিনিসটা ধরতে পারছো তুমি, শুরুতেই বলে দিছো যে হচ্ছে মানে একদম মানে লেখার শুরুতে, অ্যান্সারের শুরুতে লিখে দিবা কি উদ্দীপকের কত মডেল এ হচ্ছে বা এ মডেল হচ্ছে রাদারফোর্ড, বি মডেল বোর মডেল। ওকে, তো এ মডেলটা হচ্ছে রাদারফোর্ড মডেল আর বি মডেলটা হচ্ছে বোর মডেল। একদম শুরুতে পেজের শুরুতে এই জিনিসটা লিখবা, এই জিনিসটা যদি সুন্দর করে গুছায় লেখো তাহলে দেখবা টিচার এই জিনিসটা দেখার জন্য তোমাকে ফার্স্ট 1 মার্ক দিবে, কারণ তুমি আইডেন্টিফাই করতে পারছো যে প্রশ্নটা কি চাইছে, তাই না? এখন তোমার বাকি যে মার্কগুলো আছে সেটা জানার জন্য জানতে হবে যে কোনটা এই দুটার পোস্টুলেট চাইলে তুমি লিখতে পারো, ঠিক আছে? এর কয়েকটা পোস্টুলেট আছে, বির পোস্টুলেট আছে, এগুলো তোমার খুব বেশি লেখার দরকার নাই, জাস্ট এক লাইন করে লিখবা যে রাদারফোর্ড মডেল কি, বোর মডেল কি। এই সেম ছবিটা তুমি আবার খাতায় আঁকবা, জাস্ট তোমার খাতাটা সৌন্দর্য বানানোর জন্য, ঠিক আছে? কেমিস্ট্রি কিন্তু মানে যেহেতু ম্যাথ টাইপ অনেক কিছু যদি থাকে, তো সেক্ষেত্রে তোমার টাইম কিন্তু বেঁচে যাচ্ছে। তোমার সিতে কিন্তু যে টাইমটা বাঁচছে, ওই টাইমটা তুমি ডিতে গিয়ে সুন্দর মতো কভার করবা, যাতে এই যেহেতু এটা একটা গ্যাদানো টপিকে তোমার যাতে মার্ক না কাটে। ম্যাথে তোমার চাইলেও যদি তুমি সবকিছু ঠিকঠাক লেখো প্রসেসগুলো, তোমার কিন্তু মার্ক কাটতে পারবে না বোর্ডে, ঠিক আছে? কিন্তু এই গ্যাদানোটাতে মার্ক কাটার চান্স আছে, যদি সহজে বোর্ডে মার্ক কম দেয় না, বাট তাও মার্ক কাটার চান্স তো আছে। ওটা যাতে না থাকে তার জন্য তোমাকে হচ্ছে কষ্ট করে এই দুইটা লিখতে হবে, মানে ছবিটা আবার আঁকতে হবে। কি করবা, এ মডেল লিখলা রাদারফোর্ড মডেল, বি মডেল লিখলা বোরের মডেল। ওকে, তারপরে কি করবা, তারপর হচ্ছে সুন্দর মতো এ রাদারফোর্ড মডেল নিয়ে 1-2 লাইন লিখবা, বা বোর মডেল নিয়ে 1-2 লাইন লিখবা তোমার ইচ্ছা মতো, ঠিক আছে? তারপরে ছবি দুটো আঁকবা, ছবি দুটো আঁকার পর চাইছে কি কোনটা ভালো,
কোনটা ভালো দেখ মানে কি বলছে, তোমার দুটো ডিফারেন্স বের করতে হবে, বোর মডেল আর রাদারফোর্ড মডেলের ডিফারেন্সটা করতে হবে। তো এরকম হচ্ছে সুন্দর মতো ডিফারেন্সটা আমি এখানে একটা শর্ট হিসেবে দিয়েছি, তোমরা এই জিনিসটাই একটু সুন্দর করে একটু বড় করে লিখবা প্রত্যেকটা জিনিস। দেখো রাদারফোর্ড মডেল, বোর মডেল, ওকে, কি কি ডিফারেন্স করতেছি। ফার্স্টে মডেলের ভিত্তি, তুমি এখানে লিখবা যে এই পরমাণু মডেলের ভিত্তি, এভাবে লিখতে পারো, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। কি মডেলের ভিত্তি কি, রাদারফোর্ড মডেলটা কোথা থেকে আসছে, এর ভিত্তিটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার দ্বারা তোমার রাদারফোর্ড মডেলটা প্রুফ করেছে, বা এখানে রাদারফোর্ড যে ব্যক্তিটা আছে, রাদারফোর্ড বিজ্ঞানী, উনি বের করছে কিভাবে যে এই মডেল পরমাণু মডেলটা কি আবিষ্কার করছে। আবিষ্কার করার পিছনে যে ভিত্তিটা ছিল সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ মডেল। ওকে, আর বোর সাহেব কি করছে, বোর সাহেব করছে হচ্ছে প্ল্যাঙ্ক আর আইনস্টাইন নামে যে দুই বিজ্ঞানী আছে, তাদের একটা আলো সম্পর্কীয় বিকিরণ তত্ত্ব ছিল। এই আলো সম্পর্কীয় বিকিরণ যে থিওরিটা আছে, এই থিওরি থেকে সে তার নিজের পরমাণু মডেলটা দিছে। ওকে, তো শুরুতে তুমি চাইলে একটা সালটাও লিখে দিতে পারো, সালটা মুখস্থ রাখা ভালো। রাদারফোর্ড দিয়েছে কবে, 1911 সালে, এখানে লিখে দিই। রাদারফোর্ড হচ্ছে 1911, আর বোর হচ্ছে 1913, ঠিক তার 2 বছর পরে। ওকে, রাদারফোর্ড 1911 সালে দিয়েছে, বোর দিয়েছে 1913 সালে। কি বলছে, কিভাবে ভিত্তি হইলো, ভিত্তিটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আর এটা হচ্ছে প্ল্যাঙ্ক আর আইনস্টাইনের আলো সম্পর্কীয় বিকিরণ তত্ত্ব। ওকে, এরপরে কি আছে, মডেলের স্থায়িত্ব। এই মডেলের স্থায়িত্ব বলতে মডেলটা কি স্থায়ী আছে নাকি তা না, মডেলটাকে কেন তখন হচ্ছে মানে ইয়া করা হয়েছিল, তখন অ্যাকসেপ্ট করা কেন হয়েছিল, তখনকার বিজ্ঞানী সেটাকে কেন ঠিক বলে মেনে নিছিল, সেই স্থায়িত্বটা বুঝাইছে। সেজন্য রাদারফোর্ডকে হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করতে পারছে। আমাদের যে একটা মৌল থাকে, মৌলের যে একটা অ্যাটম বা যে হচ্ছে পরমাণু, পরমাণুর ভিতরে থাকে একদম সেন্টারে প্রোটন আর নিউট্রন মিলে গঠন করে নিউক্লিয়াস, যে একদম সেন্টার ম্যাস যেটা, এই সেন্টারটা বা নিউক্লিয়াসটা আবিষ্কার করতে পারছে বলেই এই মডেলটা, রাদারফোর্ড মডেলটা স্থায়িত্ব পেয়েছিল। কিন্তু 2 বছর পর তার স্থায়িত্ব চলে গেছিল। কেন? কারণ হচ্ছে যদিও নিউক্লিয়াস আবিষ্কারটা সে রেখে দিছিল, কিন্তু শক্তি স্তরে যে ইলেকট্রন আছে, রাদারফোর্ড কিন্তু ইলেকট্রনের অবস্থান পুরোপুরি ডিটেক্ট করতে পারে নাই। সে জাস্ট ভাবছে যে কিছু একটা হয়তো আছে, কিন্তু কি জিনিস সেটা স্পষ্ট আবিষ্কার করতে পারছে বোর। ওকে, শক্তি স্তর বলে একটা জিনিস আছে, সেখানে হচ্ছে ইলেকট্রন থাকে, এই জিনিসটা বোর আবিষ্কার করছে। প্লাস এই ইলেকট্রন যে ঘুরতেছে, ইলেকট্রন যে শক্তি স্তরে ঘুরতেছে, তার জন্য কোনো ইলেকট্রন মানে কোনো এনার্জি বের হচ্ছে না, আসতেছে না, কোনো শোষণ হচ্ছে না, শক্তির শোষণ হচ্ছে না, কোনো শক্তির বিকিরণ হচ্ছে না। যখন সে একটা সেম শক্তি স্তরে ঘুরতেছে, তখন কোনো শক্তির শোষণ হবে না, বিকিরণ হবে না। এই জিনিসটাই, এই দুটা জিনিসের জন্য বোরের মডেলটা স্থায়িত্ব পেয়েছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে মডার্ন ডে পরমাণু মডেলটা বোর মডেলকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে কি বললাম, পরমাণুর স্থায়িত্ব, সে নিউক্লিয়াস আবিষ্কার করছে থেকে তারটা মানে অ্যাকসেপ্ট হয়েছিল। আর শক্তি স্তরে ইলেকট্রনের অবস্থান আর একই শক্তি স্তরে কোনো শোষণ বা বিকিরণ হচ্ছে না দেখে বোরের মডেলটা স্থায়িত্ব পেয়েছিল। ওকে, পরের টপিক, ইলেকট্রনের সাথে ইলেকট্রনের যে শক্তি আর ইলেকট্রনের কক্ষপথ, এই দুইটার সম্পর্ক। ওকে, ইলেকট্রনের শক্তি, ইলেকট্রনের কক্ষপথ, এই দুটার সম্পর্ক কি ছিল। রাদারফোর্ড মডেলে ইলেকট্রনের শক্তি আর ইলেকট্রনের সম্পর্ক কোনো দেখাইতে পারে নাই। ঠিক আছে, ইলেকট্রনের সম্পর্ক, ইলেকট্রনের সাথে শক্তির সাথে একটা কক্ষপথ একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা রাদারফোর্ড দেখাইতে পারেন নাই, কিন্তু বোর দেখিয়েছেন কিভাবে। কারণ একটা শক্তি স্তর থেকে, নিচে শক্তি স্তর থেকে, মনে করো 1 নাম্বার স্তর, 1 নাম্বার স্তর থেকে যদি 2 নাম্বার স্তরে ইলেকট্রন যায়, যদি বোর মডেল হয়, ঠিক আছে, তাহলে ধরো এটা হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর, হচ্ছে 1, হচ্ছে 2। ওকে, 1 নাম্বার শক্তি স্তর থেকে যদি 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন যায়, তাহলে সেক্ষেত্রে কি হয়, নিচের থেকে উপরে উঠতে হলে নিজেকে শক্তি গেইন করতে হয়। তাহলে শক্তি করবে কি, বাইরে থেকে শক্তি আসবে, বাইরে থেকে শক্তি আসলো নিচ থেকে উপরে ওঠার জন্য। কিন্তু উপর থেকে যখন নিচে নেমে যাচ্ছে, তখন তার তো শক্তি দেওয়া লাগতেছে না। আমি যদি নিচ থেকে উপরে উঠতে চাই, আমার গ্র্যাভিটির বিপক্ষে কাজ করতে হচ্ছে না। আমি একটা লাফ দিলাম, আমার কি কষ্ট করে পায়ের উপর শক্তি প্রেস করে আমাকে উপরে উঠতে হলো না, তাই না? তাহলে হচ্ছে কি, আমার এই শক্তিটা আমি নিজে নিয়ে নিল। কিন্তু আমি যখন উপর থেকে যে উপরে ওঠার পর যখন নিচে নামলাম, আমার কোনো শক্তি দেওয়া লাগছে, আমার নিজের যে পৃথিবী টেনে আনতেছে না। তো করলো কি, এই যে উপর থেকে নিচে নামলো, তার জন্য শক্তি ছেড়ে যাচ্ছে, শক্তি বের হয়ে যাবে। যখন নিচ থেকে উপরে উঠবে, তখন শক্তি নিতে হবে। যে লাফ দিলাম, আমার শক্তিটা নিতে, নিজেই শক্তি খরচ করে উঠতে হইলো, এই জন্য শক্তি আমার বাইরে থেকে শক্তি নেওয়া লাগলো। যখন উপর থেকে নিচে নামলাম, তখন কিন্তু আমার কোনো শক্তি দেওয়া লাগতেছে না, উল্টা আমি শক্তি ছেড়ে দিচ্ছি, তো শক্তিটা ছেড়ে যাবে। এই জিনিসটাই হচ্ছে আমাদের বোর সাহেব বের করতে পারছেন। এই জন্য হচ্ছে শক্তির সাথে কক্ষপথের একটা সম্পর্ক, যে এই যে কক্ষপথের উপর নিচ করার জন্য যে শক্তির আসা যাওয়া হচ্ছে, এই জিনিসটা বোর সাহেব বের করতে পারছে। ওকে, আর লাস্টে কি আছে, ইলেকট্রনের কক্ষপথ। ইলেকট্রনের কক্ষপথ কি, কোনো সেম রাদারফোর্ড সাহেব কোনো ধারণা দিতে পারে নাই। কক্ষপথ যে আছে সেটাও তো সে জানতো না, সে যা জানতো নিউক্লিয়াস আছে, হয়তো কিছু ইলেকট্রন থাকতে পারে, এরকম যাতায়াত করতেছে। কিন্তু বোর মডেলে বোর সাহেব
স্পষ্ট করে একটা বৃত্তাকার ব্যাসার্ধ নিয়ে যে ইলেকট্রন কক্ষপথ যে চলাচল করছে, একটা ইলেকট্রন চলাচল করতেছে বৃত্তাকার ব্যাসার্ধ, এই যে এরকম একটা বৃত্তাকার ব্যাসার্ধ চলাচল করতেছে ইলেকট্রন, এই জিনিসটা সে বলতে পারছে। তো কি বললাম, আমাদের এই চারটা সুন্দর মতো মডেলের ভিত্তি, স্থায়িত্ব, ইলেকট্রনের শক্তি আর কক্ষপথের সম্পর্ক, আর ইলেকট্রনের কক্ষপথটা কিরকম, কক্ষপথের আকার, কক্ষপথ না কক্ষপথের আকারও লিখতে পারো, এইগুলা নিয়ে তুমি এখানে জাস্ট যা লেখা আছে এই জিনিসগুলো লিখবা, বাট এত শর্টে লিখবা না, কারণ টিচাররা করে কি, টিচাররা একটু গেজানো প্রশ্ন একটু গেজাই লিখতে পছন্দ করে। এভাবে সুন্দর মতো চার্ট করে দিবা, বাট এই লাইনগুলো আর একটু বড় করে ট্রাই করবা। ওকে, এই লাইনগুলো জাস্ট একটু বড় করে তারপর সে লিখে দিবা। বাট তোমাকে ছোট করে দিচ্ছি কেন, যাতে তোমার কি পয়েন্টগুলো মনে থাকে, কি পয়েন্ট তুমি মনে রেখে বাকিগুলো তুমি যা ইচ্ছে দাও, কোনো সমস্যা নাই। ওকে, তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই প্রশ্ন হচ্ছে এটা, তাহলে একদম লাস্টে কি লিখবা, একদম লাস্টে হচ্ছে তুমি লিখবা হচ্ছে এ আর বি মডেল কোনটা উপযোগী, অবশ্যই বোর মডেল উপযোগী। কেন? কারণ বোর মডেল হচ্ছে করলো কি, বোর মডেল এই যে এই রাদারফোর্ডের যে এতগুলা যে সমস্যা ছিল, রাদারফোর্ডের যে লিমিটেশনগুলো ছিল, ঠিক আছে, যেগুলো হচ্ছে সে পারে নাই, সেই জিনিসগুলা কিন্তু বোর মডেল প্রুফ করে দেখিয়েছে। যেহেতু দেখিয়েছে সেহেতু বোর মডেল বেশি বেশি কার্যকরী, বা কি বলছে, বেশি গ্রহণযোগ্য বা বেশি উপযোগী। ওকে, এরই অ্যান্সার। পরের প্রশ্ন আসি। পরের প্রশ্নে বলেছে যে প্রোটন আর নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করো। ওকে, তো কি বলেছে, কিউ মৌল একটা দেওয়া আছে যেখানে প্রোটন সংখ্যা বলছে 9টা, নিউট্রন সংখ্যা 10টা, কোনো নিউক্লিয়াসে ভর দেওয়া নাই। ওকে, প্রোটন সংখ্যা 9 বললে আমরা বুঝতে পারি কি, হাইড্রোজেন, হিলিয়াম, বোরন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, আর নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। তো 9 হচ্ছে ফ্লুরিন। ওকে, তোমার কিউ হচ্ছে ফ্লোরিন, এটা আমি জেনে গেলাম, এটা না জানলেও চলতো, সমস্যা নাই। প্রোটন নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর ব্যবহার করবো। ওকে, আসি, আমার কি কি দেওয়া আছে এগুলো আমি এখানে লিখে দিই। ওকে, বারবার এখানে আসতে হবে না। প্রোটন সংখ্যা দেওয়া আছে, প্রোটন সংখ্যা পি দেওয়া আছে ধরলাম 9, আর নিউট্রন সংখ্যা দেওয়া আছে 10। ওকে, আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে হচ্ছে যে প্রকৃত ভর ব্যবহার করে। আচ্ছা, তাই প্রকৃত ভরটা আমার এখানে দেওয়া নাই, তো তোমার এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। আবার এই ভ্যালুটা ক্যালকুলেটরের পিছনে আছে, এমপি, এমএন, এগুলো যেগুলো দেওয়া আছে, যে ওই এমপি এন, এমপি বলতে বোঝায় মাস অফ প্রোটন, মাস অফ নিউট্রন, মাস অফ ইলেকট্রন। দেখবে ক্যালকুলেটরের কনস্ট্যান্ট ভ্যালুর 1 2 3 কিন্তু এই তিনটা। আচ্ছা, তো কি করবা, এখন ফার্স্ট টাইম প্রোটনের ভ্যালুটা লিখি, এমপি যেটা মাস অফ প্রোটন, মাস অফ প্রোটন হচ্ছে 1.673 to 10 ইনভার্স 24 গ্রাম। আচ্ছা, একটা ভালো কথা, ক্যালকুলেটরে তুমি যখন ভ্যালুগুলো বের করবা, ক্যালকুলেটরে যদি কনস্ট্যান্ট ভ্যালু তুমি মুখস্থ না করে যদি বের করতে চাও, তখন দেখবা কি ওই ভ্যালুগুলো কিন্তু এসআই ইউনিটে আসবে। এসআই ইউনিটে কিন্তু আমি গ্রাম আসবে না, সেখানে দেখবা -27 আসতেছে, ইলেকট্রনের ক্ষেত্রে -31 আসতেছে, সব কেজিতে আসতেছে, বুঝছো? আমরা ইন জেনারেল গ্রাম দিয়ে এগুলো হিসাব করি। তুমি যদি এটা গ্রাম ধরে বাকিটুকু হিসাব করতে যাও, তখন কিন্তু ক্যালকুলেটরের সাথে তোমার করতে গেলে একটু উল্টাপাল্টা হয়ে যাবে। যদি ক্যালকুলেটর ধরে করতে চাও সমস্যা নেই, তাহলে সবগুলাই সেম ভাবে কেজি ধরে করতে হবে। সকলে কেজি ধরে করলে সেম অ্যান্সারই আসবে, কিন্তু যদি একটা গ্রাম ধরে করো আবার একটা কেজি ধরে করো, তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না। ওকে, তো বললাম কি, এমপি আমার আসলো 1.673 ইন্টু 10 ইনভার্স 20। ওকে, আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে এমপি ইকুয়ালস টু যে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, তাহলে আমার কি, এটা হচ্ছে আমার প্রোটনের ভর, প্রোটনের প্রকৃত ভর। আর যে নিউট্রনের প্রকৃত ভর এম এন যদি লিখি, তাহলে সেটা হবে 1.675 10⁻⁻24 গ্রাম, নিউট্রনের প্রকৃত ভর। ওকে, তো প্রোটনের প্রকৃত ভর পেয়ে গেলাম, নিউট্রনের প্রকৃত ভর পেয়ে গেলাম। এখন আমার প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে আমার এগুলো প্রকৃত ভর ব্যবহার করে কি মৌলটির একটি অণুর ভর বের করতে হবে। ওকে, তো আমি দেখতেছি যে হচ্ছে আমার একটা অণুর ভর হচ্ছে কয়টা আছে এখানে, আমার প্রোটন আছে এখানে 9টা। একটা প্রোটনের ভর আমি জানি এমপি যেটা বলছি, তো 9টা প্রোটনের ভর হবে 9p। যদি লিখি 9p ভ্যালু হবে হচ্ছে কি, এই যে এমপি, এমপি ইন্টু 9, তাই না? এই জিনিসটাকে এমপি মানে হচ্ছে কি 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম এমপি। এটাকে আমি 9 দিয়ে গুণ করলে আমি 9টা প্রোটনের ভর পেয়ে যাচ্ছি না,
কারণ আমার এই যে ফ্লোরিনের 9টা প্রোটন আছে। সেম ভাবে নিউটনের ক্ষেত্রে যদি বলি, নিউটনের ক্ষেত্রে আছে 10টা নিউট্রন। 10টা নিউট্রন বের করার জন্য আমার লাগবে mn ইন্টু 10। তুমি যদি আগেই নিউটনের প্রোটনের প্রকৃত ভর, আমরা জানি প্রোটনের প্রকৃত ভর লিখে এমপি কোশ্চেনে লিখে দাও, তুমি চাইলে পরে এমপি ওয়ার্ডটা উল্লেখ করতে পারো, যেহেতু তুমি আগেই এমপি জিনিসটা তুমি বৈশিষ্ট্য মানে কি এমপি বলতে কি বোঝাচ্ছ এটা কিন্তু তুমি আগে লিখে ফেলছো। তো এটা হচ্ছে তুমি আবার শর্টকাটে এমপি লিখতে পারো তুমি যদি চাও, আবার তুমি পুরাটা আবার লিখতে পারো দরকার হলে ভ্যালুটা, সেটা তোমার ইচ্ছা, আর নিচে লিখতেই হবে যদিও সমস্যা নাই। সেম 10টা নিউটনে তুমি mn ইন্টু 10 বসাই দিতে পারো। ওকে, 10টা এটা যদি ভ্যালু আসবে, এটা হচ্ছে তুমি করবা কি লাস্টে যোগ করে দিবা। কারণ কি 9টা নিউট্রন আর 9টা প্রোটন আর 10টা নিউট্রন, 9টা প্রোটন আর 10টা নিউট্রন মিলেই কিন্তু কি তৈরি হচ্ছে, 9টা প্রোটন আর 10টা নিউট্রন মিলেই তৈরি হচ্ছে আমার এই পুরো নিউক্লিয়াসটা। আর আমার নিউক্লিয়াসের ভর বের করতে হবে, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে একটা অণুর ভর বের করতে হলে আমাকে তো নিউক্লিয়াসের ভরটা লাগবে। ওকে, সো হচ্ছে কি বললাম, আচ্ছা এটা না, এটা পরে। সো আমার 9টা প্রোটনের ভর হচ্ছে, সরি টোটাল টোটাল প্রোটনের টোটাল আসতেছে টোটাল ভর 9 ইন্টু 1.673 into 10 to the power minus 24 plus 10 into 1.675 to 10 to the power minus 24 লাস্টে গ্রাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার টোটাল ভর যেটা বের করতেছি। টোটাল ভর আমার কত আসতেছে, টোটাল ভর আসতেছে আমার 3.1807 into 10 to the power minus 23 গ্রাম। এটা টোটাল কিসের ভর আসলো? নিউক্লিয়াসের ভর মানে কি, তোমার পরমাণুর যে ভরটা আছে না, একটা পরমাণুতে কি থাকে, এটা নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন থাকে, কিন্তু ইলেকট্রনের ভর এতই কম যেটা কোনো হিসাবে রাখা হয় না। প্লাস তোমার প্রশ্নে বলা হয়েছে যে প্রোটন আর প্রোটন আর নিউট্রনের ভর ইউজ করে তোমাকে হচ্ছে এটা ক্যালকুলেট করতে হবে। তো তুমি ওই প্রোটন ইলেকট্রনের ভর বাদ দিয়ে দিলাম, তোমার এগুলো যোগ করে দিলে আমার তো আলটিমেটলি একটা পরমাণুর ভর আমি পেয়ে গেলাম। এই যে ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে একটা সিঙ্গেল পরমাণুর ভর। কিন্তু সমস্যা হচ্ছে প্রশ্ন চাইছিল একটা অণুর ভর কত। তো আমার এখন ফার্স্টে জানতে হবে এটা জানার জন্য যে হচ্ছে একটা ফ্লোরিন, যে আমরা জানছি না 9 নাম্বার কি ফ্লোরিন না, ফ্লোরিনে এটা কি দুইটা একসাথে থাকে, একটাই থাকে, 10টা থাকে না 15টা থাকে, সেটা জানতে হবে। সো কয়েকটা আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে যেগুলো হচ্ছে তোমার হ্যালোজেন যেগুলো আছে, এই হ্যালোজেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো ডায়াটমিক মৌল হিসেবে থাকে, অর্থাৎ এগুলো সবসময় একসাথে জোড়া হয়ে থাকে। দুইটা ফ্লোরিন থাকে একসাথে, দুইটা ক্লোরিন থাকে একসাথে, দুইটা ব্রোমিন থাকে একসাথে, দুইটা আয়োডিন থাকে একসাথে। সেম ভাবে সালফার থাকে S8 হিসাবে, তারপরে ফসফরাস থাকে P4 হিসাবে। আবার তুমি যদি বলে সোডিয়াম, সোডিয়াম কিন্তু একলাই থাকে, সোডিয়াম বললে কিন্তু এটাই অ্যান্সার হয়ে যেত। সেম ম্যাগনেসিয়াম, এটাই অ্যান্সার হয়ে যেত। কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে এটা আলাদা, ফ্লোরিনের ক্ষেত্রে সেটা হচ্ছে কি দুইটা থাকে, ফ্লোরিন দুইটা থাকে, মানে কি বলতে গেছি যে হচ্ছে অধাতুগুলা কয়েকটা মৌল একসাথে থাকতে পারে বা কয়েকটা পরমাণু মিলে একটা অণু গঠন করে। তো এই ক্ষেত্রে আমি করবো কি, তাহলে যেহেতু একটা পরমাণুর ভর পেয়েছি 3.1807 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 23 গ্রাম, আমি জাস্ট সিম্পলি এটাকে একটা অণু করতে গেলে এই ভ্যালুটাকে দ্বিগুণ করে দিব, কারণ একটা অণুতে কয়টা আছে, একটা অণুতে আছে দুইটা ফ্লোরিন, তো দুইটা ফ্লোরিনকে একটা পরমাণু, এটা দুইটা পরমাণু, এটার দ্বিগুণই হবে, দ্বিগুণ করে আমার ভ্যালু আসবে হচ্ছে 6.3614 10 ইনভার্স 23 গ্রাম। এটা হচ্ছে আমার অ্যান্সার। কি করলাম দেখি, প্রশ্নে বলেছিল যে প্রোটন নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করো। তো আমি 9 কি বের করেছি, প্রোটন সংখ্যা হিসাব করে 9 মানে হচ্ছে ফ্লোরিন। তো ফ্লোরিনের হচ্ছে 9টা ইলেকট্রন, 9টা প্রোটন, 10টা নিউট্রন। একটা প্রোটনের ভর কত, 1.673 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। একটা নিউট্রনের ভর কত, 1.675 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। তো প্রোটনের প্রকৃত ভর এটা, নিউট্রনের প্রকৃত ভর এটা। তাহলে 9টা প্রোটনের ভর কত, এই একটা প্রোটনকে তুমি 9 দিয়ে গুণ দিয়ে দিবা। 10টা প্রোটনের ভর, 10টা নিউট্রনের ভর কত, একটা নিউট্রনকে তুমি 10 দিয়ে গুণ করে দিলা। লাস্টে করলো কি, এই যে তাহলে টোটাল যে একটা পরমাণুর ভর বের করার জন্য আমার 9টা পরমাণুর, 9টা প্রোটনের ভর, 10টা নিউট্রনের ভর আর ইলেকট্রনের ভর লাগতো। ইলেকট্রনের ভর নেগলিজিবল, তাই আমি এটা বাদ করে দিলাম। বাকি যেগুলো ছিল ওগুলোকে আমি হিসাব করে আসলো আমার 3.1807 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম। আর লাস্টে এখন একটা অণুর ব্যাপার কি বললাম,
ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে যা আমাদের প্রকৃতিতে দুইটা করে থাকে একসাথে, তাই অ্যাটমিক মলিকিউল হিসেবে দুইটা করে থাকে। S8 বা সালফার 8টা থাকে, ফসফরাস থাকে 4টা। ওকে, আর সোডিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো হচ্ছে একটা একটা করেই থাকে। তো যেহেতু এগুলো দুইটা করে থাকে, তাহলে এই একটা পরমাণু অণু ফরমেশন করার সময় দুইটা হয়ে যাবে। তাহলে করবো কি, এই যে ভ্যালু একটা পরমাণুর যে ভ্যালু আসছিল তাকে আমরা জাস্ট দ্বিগুণ করে দিব। দ্বিগুণ করে দিয়ে যে ভ্যালু পাইলাম 6.3614 10⁻⁻23। এটাই হচ্ছে আমার আলটিমেট আনসার। তো এটা গেল। পরের প্রশ্ন হচ্ছে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করে এর সংকেত লেখো। ওকে, আর মৌলটা কি আমরা জানি না, কারণ প্রোটন সংখ্যা আমার দেওয়া নাই। প্রোটন সংখ্যা ছাড়া আমরা কোনো বের করতে পারবো না যে এটা হচ্ছে কোন মৌল, তাই না? এখন বাকি ইনফরমেশন দেখতে হবে। নিউট্রনের সংখ্যা আছে 16টা, আর একটা নিউক্লিয়াসের ভরও দেওয়া আছে আমার কাছে। ওকে, দেওয়া আছে, ভালো। তো আমি আসি দেখি কি দেওয়া আছে। ওকে, তো আমার এখানে দেওয়া আছে কি, প্রোটন সংখ্যা আর যে মৌলটা আছে, আর মৌলের জন্য প্রোটন সংখ্যা আছে, না নিউট্রন সংখ্যা দেওয়া আছে। নিউট্রন সংখ্যা দেওয়া আছে হচ্ছে 16টা মেবি, না 16টা। আর নিউক্লিয়াসের ভর দেওয়া আছে 5 পয়েন্ট, কত জানি, এক ঝামেলা। আচ্ছা, 1895 10⁻. 1895 10⁻23 23। ওকে, তো নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, এটা নিউট্রন দেওয়া আছে, এতগুলো আমার বের করতে হবে। প্রোটন কয়টা আছে, যদি প্রোটন সংখ্যা বের করতে পারি তাহলে আমার কিন্তু আলটিমেটলি প্রোটন সংখ্যা বের করতে পারলে, আচ্ছা কোন মৌল এটা বের করতে পারবো, তাই না? তো আমি কি দেখছিলাম, আমি বলছিলাম কি, নিউক্লিয়াসের ভর মানে হচ্ছে পরমাণুর ভর বা নিউক্লিয়াসের ভর ইকুয়ালস টু প্রোটন ভর, টোটাল প্রোটনের ভর, টোটাল সব প্রোটনের ভর প্লাস সব নিউট্রনের ভর, তাই না? যতগুলো প্রোটন আছে তার ভর আর যতগুলো নিউট্রন আছে তার ভর যদি যোগ করি তাহলে আমি টোটাল নিউক্লিয়াসের ভর পেয়ে যাচ্ছি। ওকে, তো আমার বের করতে হবে, আমি টোটাল প্রোটনের ভর আমি জানি না, বাট আমি নিউক্লিয়াসের ভর জানি আর সব নিউট্রনের ভর আমি বের করতে পারবো। ওকে, বের করে ফেলতে, সব নিউট্রনের ভর কত, একটা নিউট্রনের ভর আমি জানি কত, একটা নিউট্রন হচ্ছে 1.675 10⁻⁻24 গ্রাম। তাহলে কয়টা নিউট্রন আছে, 16টা নিউট্রন আছে, 16টা দিয়ে এটাকে গুণ দিয়ে দিব, এটা ইন্টু 16 কত আসলো, 16 নিউটনের ভর আসবে হচ্ছে 2.68 10⁻⁻23 গ্রাম। ওকে, তো একটা নিউটনের ভর আমি জানি, এর হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে 16টা নিউটনের ভর কত হবে, এর এই জিনিসটাকে জাস্ট 16 দিয়ে গুণ করে দিলেই পেয়ে যাচ্ছি 2.68 10⁻⁻23 গ্রাম। তো এখন আমি এটা পেয়ে গেলাম, নিউক্লিয়াসের ভর পেয়ে গেলাম, আমি নিউক্লিয়াসের ভরটা জানি, মানে জানি, আর নিউটনের ভর আমি বের করে ফেললাম। তো এই দুটাকে যদি এরকম যদি আমি মাইনাস করি, আচ্ছা নিউক্লিয়াসের ভর মাইনাস নিউটনের ভর যদি করি, প্রোটনের ভর পেয়ে যাচ্ছি, তাই না? তো এই প্রোটনের ভর আমি পাচ্ছি হচ্ছে, এই ভ্যালুটা আসতেছে, এই ভ্যালুটা হচ্ছে 2.50 সরি 2.509 10⁻⁻23 গ্রাম। প্রোটনের ভর পেয়ে গেছি 2.509 10⁻23 গ্রাম। ওকে, কারণ হচ্ছে আমি মাইনাস করে দিয়ে যে ভ্যালুটা পেয়েছি সেটা প্রোটনের ভর। এখন আমি সব প্রোটনের ভর পেয়ে গেছি, তবে একটা প্রোটনের ভর আমি জানি, একটা প্রোটনের ভর কত, একটা প্রোটন হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। একটা প্রোটনের ভর আমি জানি, সবগুলা প্রোটনের ভর আমি জানি, সবগুলা প্রোটনকে যদি ভরকে যদি আমি একটা প্রোটনের ভর দিয়ে ভাগ দিয়ে দিই
আলটিমেটলি কি হলো, আলটিমেটলি আমার হচ্ছে একটা যে যতগুলো প্রোটনের সংখ্যা আছে, যতগুলো প্রোটন আছে সেটা আমি বের করে ফেললাম। কেন? কারণ এখানে যতগুলো প্রোটনের ভর আছে আর একটা প্রোটনের ভরকে আমি ভাগ করে দিলে পাচ্ছি যতগুলো প্রোটন সংখ্যা বা যতগুলো প্রোটন আছে ভিতরে। আমি করলাম কি, এটাকে যদি আমি ধরি টোটাল পি, আর এটা হচ্ছে একটা পি, তাহলে আমার হচ্ছে টোটাল প্রোটন সংখ্যা যদি বের করতে চাই, প্রোটন সংখ্যা হচ্ছে টোটাল পি বাই একটা পি ভাগ এইটাকে জাস্ট এইটা দিয়ে ভাগ করে দিব, এটা ভাগ এটা, এটা ভাগ এটা যে অ্যান্সার, এই জিনিসটা সেমই। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে অ্যারাউন্ড 15। তো প্রোটন সংখ্যা আমি পেয়ে গেলাম 15। ওকে, আর প্রোটন সংখ্যা যেটা সেটা হচ্ছে 15। এন্ড 15 কি ভাই? 15 কোন প্রোটন সংখ্যা, কার প্রোটন সংখ্যা? 15 হচ্ছে ফসফরাস। এটা মুছে থাকতে হবে। তোমার যে পর্যায় সারণী আছে, পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত মৌল যে আছে সবগুলো মৌলের নাম নাম্বার সহ মুখস্থ রাখতেই হবে। ওকে, ফসফরাস হচ্ছে পি, পি ফসফরাস 15। দেন কি প্রশ্ন চাইছিল? দেখো প্রশ্ন চাইছিল যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করে এর সংকেত লেখো। আমি কি করলাম? আমি গাণিতিক বিশ্লেষণ করলাম, গাণিতিক বিশ্লেষণ করে পাইলাম যে হচ্ছে এই জায়গায় তো গাণিতিক হিসাব করলাম, করে পাইলাম যে প্রোটন সংখ্যা হচ্ছে 15। 15 মানে কি? ফসফরাস, মৌলটা হচ্ছে ফসফরাস, সংকেত কি? সংকেত হচ্ছে পি। সংকেত লিখতে হবে, সংকেত না লিখলে হবে। সংকেত যেহেতু উল্লেখ করে দিয়েছে, তোমার পি ওয়ার্ডটা উল্লেখ না করলে কিন্তু তোমার 1 মার্ক কাটবে। ওকে, ফসফরাস লিখলাম, ফসফরাসের সংকেত পি, বের করে ফেলাম, শেষ। এই হচ্ছে তোমার 4 মার্ক কোন। ওকে, পরের সিকিউতে আসি। আচ্ছা, তাহলে বলছে যে এক্স আর ওয়াই দেওয়া আছে। আচ্ছা, উদ্দীপকের ওয়াই মৌলটির একটি পরমাণুর ভর নির্ণয় করো। আচ্ছা, ওয়াই মৌল কি দেওয়া আছে? পর্যায় দেওয়া আছে 3, গ্রুপ দেওয়া আছে 17। তো পর্যায় 3, গ্রুপ 17, এটা হচ্ছে বললাম, এটা আমার এই জিনিসটা আমি দেখার পরই আমার মাথায় চলে আসছে। কিন্তু তোমাকে তো মাথায় নাও আসতে পারে, তখন তুমি পুরোটা হিসাব করবা যে না 17 গ্রুপে 3 নাম্বার বলে কি আছে আল্লাহ জানি না। তখন করবা কি জানো? তুমি হচ্ছে পরীক্ষা যখন খাতা দিবে, এসএসসি পরীক্ষায় আমাদের স্যাররা বলে দিচ্ছিল আগে, আমরা ক্লাসে ওইটা করতে মানে কলেজে এক্সাম এগুলো করতাম, ক্লাসের এক্সামে করতাম, বোর্ডেও করেছি এটা। করছে যখনই জানানো হচ্ছে তোমার পর্যায় সারণী তোমার লাগবেই, একটা মানে কেমিস্ট্রি পরীক্ষা মানে তোমার পর্যায় সারণী লাগবেই। তো তুমি কি করবা? তুমি হচ্ছে যখনই তোমার খাতা দিবে, বোর্ডে খাতা দিবে, তুমি খাতা একদম লাস্ট যে পেজটা আছে না, লাস্ট পেজে একটা পর্যায় সারণী আঁকায় ফেলবা। বুঝছো? শুধুমাত্র লাস্ট পেজে চলে যাবে, লাস্ট পেজে গিয়ে হচ্ছে মনে করে এরকম করে বক্স করে দিলাম, মানে পর্যায় সারণী যেভাবে থাকে আর কি, পর্যায় সারণী একটা আঁকায় ফেলবা, এমনি এমনি করে আঁকায় ফেললা। এখানে হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এমনি করে হচ্ছে কি লিখে ফেলবা। তাহলে হবে কি, বারবার খালি চিন্তা করতে হবে না যে আহ এটা কি ওটা কি, প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার হিসাব করতে হবে না, একবারই লেখা আছে। সুবিধা না? তাহলে তুমি প্রথমে যেহেতু টাইম থাকে, অনেক টাইম থাকে, তখন হচ্ছে বসে বসে এই জিনিসটা করে ফেলবা। তোমরা বললাম 1 থেকে 30 পর্যন্ত জানলে যথেষ্ট। যদি তাও টাইম না পাও, 1 থেকে 20 পর্যন্ত লেখা রাখো, মানে একদম হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত লেখা রাখবা। তাহলে তোমার সুবিধা কি, যে এইসব প্রশ্ন তোমার প্যারা নিতে হবে না। তো এগুলো করার পর তুমি দেখতে পারবা যে 3 নাম্বার পর্যায়ে 17 নাম্বার গ্রুপে কোন মৌলটা আছে, সেটা আছে ক্লোরিন। 3 নাম্বার গ্রুপ, 17 নাম্বার মৌল। ওকে, তুমি যে তোমাদের বইটা সুন্দর মতো খুলে দেখবে এখন, তোমার বই খুলে দেখা বিশ্বাস করতে পারো কিনা যে 3 নাম্বার গ্রুপের 17 নাম্বার মৌল হচ্ছে ক্লোরিন। তখন ক্লোরিন ঠিক করতে হবে, ক্লোরিনের একটা পরমাণুর ভর আমার নির্ণয় করতে হবে। আর তুমি যদি ধরতেই না পারো যেটা ক্লোরিন, তাহলে কিন্তু তুমি এই ম্যাথটা করতেই পারবা না। কেন? দেখা যাচ্ছে, দেখো এখানে এই ম্যাথটা করার জন্য তোমার একটা সূত্র লাগবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে একটা আপেক্ষিক পারমাণবিক ভর, একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, এই সূত্রটা তোমার লাগবে, ইকুয়ালস টু মৌলের এক পরমাণুর ভর বাই কার্বন যে 12 আছে C12, Cl12 আইসোটোপের পারমাণবিক ভরের এক বাই 12 অংশ। এই সূত্রটা লাগবে। কি?
আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু মৌলের একটা পরমাণুর ভর বাই কার্বন 12 যে আইসোটোপটা আছে তার পারমাণবিক ভরের 12/1 ওকে, এই ক্ষেত্রে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর তোমার জানতে হলে তোমার জানতে হবে যে ওই যে কোন মৌল এটা, তাই না? তুমি যদি মৌল কি জানতে না পারো তাহলে কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর জানবা না। আপেক্ষিক পারমাণবিক ভর কোনটা, যেটা হচ্ছে তোমার সুন্দর মতো তুমি যে লেখা হয়ে যায় হাইড্রোজেন 1 তারপর হচ্ছে লেখলাম মনে করো ক্লোরিন 35.5 বাই হচ্ছে এটা কত 17 লেখো না, তারপর হচ্ছে ধরো সোডিয়াম হচ্ছে 23 বাই এটা কত 11, ঠিক আছে? তো এইটা তুমি প্রোটন সংখ্যা হয়, এটা হচ্ছে তোমার ভর, ভর বলো, ঠিক আছে? ভর কি, এইটাই কিন্তু তোমার আপেক্ষিক ভর। প্রকৃত ভর যদি থাকতো তাহলে কিন্তু ওটা অন্য হিসাবে থাকে, But এখানে আপেক্ষিক ভর বের করতেছে হচ্ছে আমার 23 1 35.5। কার আপেক্ষিক, কার সাপেক্ষে বের করতেছো? ওই যে কার্বন 12 আইসোটোপটা আছে না, তার সাপেক্ষে তুমি এই ভ্যালুগুলো আমাদের বের করা হয় স্ট্যান্ডার্ড হিসাবে। কার্বন 12 আইসোটোপকে আমরা স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলোর আপেক্ষিক ভর বের করে আমরা উপরে বসাই দিই, বুঝতে পারছো? আচ্ছা, এখন করবো কি, আমার হচ্ছে এইখানে আপেক্ষিক ভর যেটা ছিল তাহলে আহ, ইয়ার ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে আমার আপেক্ষিক ভর হচ্ছে 35.5, তাই না? বাই মৌলের একটা পরমাণুর ভর, উপরে কিছু মৌলের একটা পরমাণুর ভর, সেটা কিন্তু আমি জানি না, সেটাই হচ্ছে আমার এক্স বা বের করতে হবে, যেটা এক্স হচ্ছে। তাহলে যদি তুমি এখানে এক্স লিখতে চাও তাহলে প্রথমে লিখতে হবে যে ধরি মৌলের একটি পরমাণুর ভর ইকুয়ালস টু এক্স, দেন তুমি এখানে এক্সটা ব্যবহার করতে পারো। আর আমি যেহেতু মানে বলে দিলাম তো ভাবে লিখবা, ওকে? এক্স লিখলাম, 35.5 আমি জানি, আর কার্বনের যে ভ্যালুটা বললাম ওই ভ্যালুটা কিন্তু ফিক্সড। ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে 1.6605 লিখতে পারো, নাও লিখতে পারো 1.6605 ইন্টু 10⁻⁻20। ওকে, আর হচ্ছে 1.6605 10⁻24। এই ভ্যালুটা তুমি হচ্ছে গিয়া 1.605 লিখতে পারো, না লিখতে পারো, সমস্যা নেই, লেখা ভালো। তাহলে কি হবে দেখো, তাহলে হচ্ছে আমার এই যে আপেক্ষিক পরমাণুর ভর ক্লোরিনের ক্ষেত্রে কত ছিল 35.5, মোলের এক পরমাণুর ভর যেটা আমার বের করতে হবে। আর C12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 হচ্ছে কত? 1.6605 10⁻24। ওকে, এগুলো করার পর আমার কি আসলো, আমার এখন এক্সটা বের করতে হবে। তো সুন্দর মতো এটাকে জাস্ট এখানে গুণ করে দিলে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছ। এক্স কত পাচ্ছ? এক্স পাচ্ছ হচ্ছে 5.893 10⁻23 গ্রাম। আচ্ছা, তাহলে হচ্ছে তার পরেরটাতে আমরা চলে আসছি। তো এখানে করলাম কি 35.5 বাই এক্স বাই 16605, যেটা হচ্ছে আমার কার্বন 12 আইসোটোপের 12/1 ভরের 12/1 হচ্ছে ভ্যালুটা, এটা মুখস্থ করতে হবে, এই ভ্যালুটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর 35.5 দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু 5.893 ইন্টু 10⁻23 গ্রাম। তো তোমার হচ্ছে কি এক্স মানে কি ছিল? এক্স ছিল হচ্ছে পরমাণুর উদ্দীপকের পরমাণু, একটা পরমাণুর ভর তোমার চাইছিল, একটা পরমাণুর ভরটা আমি বের করে ফেললাম। ভ্যালুটা কত আসলো? ভ্যালুটা আসলো হচ্ছে 5.893 10⁻23 গ্রাম। সো অ্যান্সার ডান। ওকে, পরের সিকিউ 4f 4p 4d অরবিটাল। 2 লাগবে না আমার, কারণ 1 নম্বর প্রশ্ন থেকে লাগবে, 2 নম্বরটা অলরেডি পড়ে ফেলছি আমরা। সেটা হচ্ছে দৃশ্য 1 এর শক্তির ক্রম বিশ্লেষণ করো। দৃশ্য 1 কি বলছে? 4f 4p 4d অরবিটাল, এটাও আমি অলরেডি পড়ে ফেলেছি। এটা হচ্ছে কি ছিল? এটা হচ্ছে কি দেখো, সেম ভাবে ফার্স্টে করবা কি, ফার্স্টে হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা বের করবা, কি n+l শক্তির সূত্র, ফার্স্টে আউটবাউ লটা লিখবা। ফার্স্টে লিখবা আউটবাউ নীতি। আউটবাউ নীতি কি আছে? যেটাতে শক্তি কম সেটা আগে যাবে, যেটা শক্তি বেশি সেটাতে পরে যাবে, এই জিনিসটা সুন্দর মতো ফার্স্টে লিখবা, এটা হচ্ছে সৌন্দর্যের জন্য। পরে কি সূত্রটা ফলো করে সে? n+l, কার শক্তি বেশি কার শক্তি কম কিভাবে জানবে? n+l এর উপর ডিপেন্ড করে। আমার কি কি দেওয়া আছে? 4p 4d 4f। আমি এখানে দেখি আগে কি বলছিলাম, এস পি ডি এফ। এস হচ্ছে 0, পি হচ্ছে 1, ডি হচ্ছে 2, 3 হচ্ছে এফ, এটা লিখে দিতে হবে। এরপরে কি 4 পি তাহলে কত হইল? 4 পি হচ্ছে 4+1 মানে 5। 4 ডি কত হইল? 4+2 হচ্ছে 6, আর 4 এফ হচ্ছে 4+3 মানে 7। এখন অবশ্যই 5 এর চেয়ে 6 এর পাওয়ার বেশি, 6 চেয়ে 7 এর পাওয়ার বেশি। তাই প্রশ্ন করছে কি শক্তির ক্রম বিশ্লেষণ করো। তো বিশ্লেষণ করতে পারবো না, যে হচ্ছে এখানে যেহেতু আমার শক্তি কম, সরি শক্তি, হ্যাঁ শক্তি 4 5 6 7, 4p 4d 4f, সবচেয়ে কম শক্তি হচ্ছে 4p
তারপর তার চেয়ে বেশি হচ্ছে, সরি, 4p 4d 4f দেখাই যাচ্ছে। 4p 4d 4f এটা হচ্ছে তোমার শক্তির ক্রম। কারণ কি? কারণ হচ্ছে n প্লাস এল সূত্র। এই n প্লাস এল সূত্র তোমার উল্লেখ করতে হবে, মাস্ট ফরজ। এই সূত্রটা উল্লেখ করে তুমি দেখাবা যে কোনটার পাওয়ার বেশি, কেন বেশি, এটা দেখাই দিলা। লাস্টে জাস্ট লেখা দিবা এই যে 4p এর চেয়ে 4d শক্তি বেশি, 4d এর চেয়ে 4f এর শক্তি বেশি। এটাই প্রশ্ন চাইছে, খুব বেশি কঠিন না, এটা তোমার অলরেডি প্রথম সিকিউতে দেখাই দিছি, তো আর বেশি এখানে দেখাচ্ছি না। পরের প্রশ্নে আসি। উদ্দীপকের প্রথম মোলের আপেক্ষিক পারমাণবিক ভর 35+0.5 হলে এর 50টি পরমাণুর ভর কত? এই কোশ্চেনটাও তোমাদের পড়ানো হয়ে গেছে, জাস্ট একটু চেঞ্জ আছে, এই জন্য জিনিসটা রাখা হয়েছে। সেটা হচ্ছে প্রথম মৌল কি আছে দেখো, প্রথম মৌল এক্স, 17, 17 মানে কি? 17 মানে ক্লোরিন, বলে দিছি অলরেডি। 17 মানে ক্লোরিন, এখানে 19 ছিল, 19 যদি লাগবে না প্রশ্নটা বলে দিলাম। 19 হচ্ছে পটাশিয়াম, 21 হচ্ছে তোমার স্ক্যান্ডিনিয়াম। ওকে, তারপরে উদ্দীপকের প্রথম মোলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। এখানে দেখো উল্লেখ করে দিছে, আগের প্রশ্নে উল্লেখ করা ছিল না, আমাদের মুখস্থ জানতে হয়েছে যেটা পারমাণবিক মানে আপেক্ষিক ভর কত হবে, 35.5 দেওয়া আছে, তোমার বের করতে হবে না। তো তোমার সেম সূত্রতে আপেক্ষিক ভর 35.5 ইন্টু একটা পরমাণুর যে ভর, একটা পরমাণুর ভর বাই হচ্ছে 1.66 10 টু দ্য পাওয়ার -24। এমনি করে বের করে ফেলবে কি একটা পরমাণুর ভর কত। এমনি একটা পরমাণুর ভর বের করে ফেললাম, পরে বের করতে হচ্ছে কি 50টা পরমাণুর ভর কত। জাস্ট এই যে ভ্যালুটা বের হলো না, এই যে ভ্যালুটা বের হবে, তাকে এই ভ্যালুটাকে 50 দিয়ে গুণ দিয়ে দিবা। সহজ তো। 35.5 ইন্টু ইকুয়ালস টু 1 পরমাণুর ভর বাই 1.66 10 টু দ্য -24, যেটা হচ্ছে কি কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগ, তাই না? বলছিলাম। তাহলে একটা পরমাণুর ভর তুমি বের করে ফেললা, এই সেম ক্যালকুলেশন জাস্ট ক্যালকুলেটর হিসাব করবা ভ্যালু কত, সেটাকে জাস্ট 50 দিয়ে গুণ দিবা, জাস্ট তোমার 50টা পরমাণুর ভর বের করার জন্য। অ্যান্সারটা আসবে 2.95 ইন্টু 10 টু দ্য পাওয়ার -21 গ্রাম। শেষ। এই জিনিসটা হচ্ছে তোমরা মিলা নিবা, এখানে হচ্ছে এটা হবে 2.95 10 টু দ্য পাওয়ার -21 গ্রাম, 50টা পরমাণুর ভর। পরের প্রশ্ন, উদ্দীপকের বি চিত্রের মৌলটির একটি পরমাণুর ভর অমুক গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। সেম, ইজি, ওই সেম সূত্র। আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে এবার। আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু একটা পরমাণুর ভর বাই হচ্ছে 1.66 10 টু দ্য পাওয়ার -24। তো এখানে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে, সো এটা হচ্ছে এখানে আছে। আর একটা পরমাণুর ভর দেখো, একটা পরমাণুর ভর তোমার দেওয়াই আছে, এটা যেখানে বসাই দিবা, এটা বসাবা, এটা ভাগ করে দিবা, যেটা অ্যান্সার আসবে এটা কোনো একদমই কষ্ট নাই, কোনো কষ্টই নেই। অ্যান্সার আসবে 7.06, তোমরা এটা ক্লোজ টু 7 বলে বলবা যেটা নাইট্রোজেন, এটা বলতে পারো চাইলে, ঠিক আছে? জাস্ট 7.06টাই বের করা হচ্ছে মুখ্য বিষয়। তো এটা করবা কি, সেম আপেক্ষিক পারমাণবিক ভর সূত্র বসাবা, এটা জাস্ট ভাগ করে দিবা, অ্যান্সার বের হয়ে যাবে। সবচেয়ে ইজিয়েস্ট, তিনটা যে প্রশ্ন করলাম সেম টপিকের, সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে এটা, কারণ জাস্ট ভাগ করে দিতে হবে। ওকে, পরের প্রশ্ন আর নাই। এই কয়টা সিকিউর প্যাটার্নই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার থেকে আসে, এর বাইরে খুব বেশি কঠিন করবে না, তাই আশা করি হচ্ছে এই চ্যাপ্টার থেকে খুব মানে এর চেয়ে কঠিন প্রশ্ন আসা পসিবল না, আর আসবেও না। তো খুব বেশি হইলে ম্যাথগুলো বেশি আসবে, আর যদি হচ্ছে একটু গেজানোর প্রশ্ন আসে তাহলে ওই মডেল থেকে প্রশ্ন আসবে। এমসিকিউ দেখি, কিছু নর্মাল এমসিকিউ, খুব বেশি কঠিন না, দেখো তোমাদের বেশি টাইম লাগবে না বাকি। কোনটি যৌগিক পদার্থ? কোনটি যৌগিক পদার্থ কিভাবে বুঝলাম দেখো, অপশনগুলো দেখি তাহলে বুঝতে পারবা। লোহা আছে, রূপা আছে, মোম আছে, সালফার আছে। ওকে, লোহা, রূপা, সালফার, এই তিনটা অপশন কিন্তু তোমার কি পর্যায় সারণীতে পাও না। লোহা মানে কি আয়রন, 26 নাম্বার। রূপা আছে এজি, সালফার আছে এস 16 নাম্বার। এই সবগুলাই কিন্তু মৌল, একটা সিঙ্গেল জিনিস। এই যে মোম, মোম কি দিয়ে তৈরি হয় জানো? মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন দিয়ে তৈরি হয়। হাইড্রোকার্বন মানে কি, এইচও থাকবে, হাইড্রোজেনও থাকবে, কার্বনও থাকবে, হাইড্রোকার্বন। যেহেতু মোম হাইড্রোকার্বন দিয়ে তৈরি হয়, তার মানে কি একটা সিঙ্গেল মৌল দিয়ে কিন্তু তৈরি হচ্ছে না, কয়েকটা মৌল মিলে তৈরি হচ্ছে। আবার এখানে ফ্যাটি অ্যাসিড থাকে, এস্টার থাকে, অনেক কিছু থাকে, এই জন্য একে বলা হয় যৌগিক পদার্থ। এগুলো মৌলিক কেন? কারণ এগুলো সিঙ্গেল মৌল, আর এটা হচ্ছে কয়েকটা মৌল মিলে তৈরি হয়, তাই অ্যান্সার হচ্ছে মোম, যেটা যৌগিক পদার্থ। ওকে, পরের প্রশ্ন। টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কোনটি? এখানে অপশনে কি আছে? স্ট্যানাম, স্ট্যানাম হচ্ছে কি এসটি, স্টিবিয়াম এসপি, ওলফ্রাম ডাব্লিউ, নাট্রিয়াম হচ্ছে Na। এই যে স্ট্যানাম হচ্ছে কিসের? স্ট্যানাম হচ্ছে টিনের। ওকে, স্ট্যানাম হচ্ছে টিনের ল্যাটিন। এটা তোমাদের চ্যাপ্টার শুরুতে শুধু তোমাদের চার্ট করে দেওয়া আছে, ওই চার্টটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, কারণ ওই চার্ট থেকে
প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, লিটারালি প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। ওই চ্যাপ্টার জাস্ট কয়টা 5-6টা নাম আছে, প্রত্যেকটা নামের বাংলা নাম, ইংলিশ নাম, ল্যাটিন নাম, সংকেত সহ মুখস্থ করে ফেলতে হবে। বাংলা, ইংলিশ, ল্যাটিন উইথ সংকেত সব মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? স্ট্যানাম কি বললাম? এসটি তে টিন, স্টিবিয়ামের এসবি, এসবি হচ্ছে তোমার অ্যান্টিমনি, ওলফ্রাম, ওলফ্রামের ডাব্লিউ হচ্ছে তোমার এই যে টাংস্টেন, আর নেট্রিয়াম এন হচ্ছে সোডিয়াম। ওকে, তো কি বললাম? স্ট্যানাম হচ্ছে টিন, স্টিবিয়াম হচ্ছে অ্যান্টিমনি, ওলফ্রাম হচ্ছে টাংস্টেন, নাট্রিয়াম হচ্ছে সোডিয়াম। এগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে। আর এখানে তাহলে অ্যান্সার হচ্ছে টাংস্টেনের লাটিন নাম হচ্ছে ওলফ্রাম। ওকে, সবগুলো লাটিন নাম। এটা হচ্ছে কি কিসের? এটা হচ্ছে কি তোমার টাংস্টেনের। ওকে, টাংস্টেনের প্রতীক কোনটি? দেখো আগে লিখে দিছি, টাংস্টেনের প্রতীক কি ছিল? ডাব্লিউ। সো টাংস্টেনের প্রতীক ডাব্লিউ, এসবি না এই যে ডাব্লিউ, প্লাম পিবি না, এটা কি? এসবি হচ্ছে তোমার স্টিবিয়াম বললাম, অ্যান্টিমনি। পিবি হচ্ছে তোমার প্লামবাম বা লেড, প্লামবাম হচ্ছে লেডের ল্যাটিন নাম। এইচজি বা হাইড্রাজিরাম, এটা হচ্ছে তোমার মার্কারির সাইন্টিফিক, মার্কারির ল্যাটিন নাম। ওকে, এগুলো রাখতে হবে। ওকে, এই যে কয়টা দিয়ে দিছি, সোডিয়াম, টাংস্টেন, অ্যান্টিমনি, টিন, যেটা হচ্ছে নাট্রিয়াম, ওলফ্রাম, স্টিবিয়াম, স্ট্যানাম, এনএডাব্লিউ, এসবিএসটি, এসবগুলা তোমাদের বই থেকে পড়ে নিবা। ওকে, এখানে একটা এক্সট্রা ইনফো রাখা হয়েছে যে হচ্ছে S8 হচ্ছে সালফারের মৌলের অণু, একই মৌলের একাধিক পরমাণু যুক্ত থাকলে। আচ্ছা, এগুলো দরকার নেই, ওই তো বলছিলাম ডায়াটমিক মৌলগুলো হিসেবে কি থাকে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো থাকে। আর সালফার থাকে S8 হিসেবে, ফসফরাস থাকে P4 হিসেবে। এগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, ওকে। আর এরপরে প্রশ্ন আসে একটা বহুপদী, যে 27 বা 13 অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের সংকেতটিতে ভর সংখ্যা 27, ভর সংখ্যা 27 আমরা দেখতেছি, এই যে ভর সংখ্যা 27 দেওয়া আছে, রাইট? ইলেকট্রন সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যা কি 13? ইলেকট্রন সংখ্যা 13 হবে না। কেন হবে না? কারণ এখানে 3+ দেওয়া আছে। এখানে এই 3+-এর জন্য ইলেকট্রন সংখ্যা 13 থেকে 3টা কমে গেছে। 3টা ইলেকট্রন দান করে সে 3 পজিটিভ হয়েছে, তাহলে ইলেকট্রন সংখ্যা আছে 10টা। যেহেতু ইলেকট্রন সংখ্যা 10টা আছে, তাহলে এই পরের অপশনটা বাদ। পরে একটা অপশন বাদ দিয়ে দিলে অবশ্যই বাকি দুইটার একটা হবে। তাও দেখে নিই। নিউট্রন সংখ্যা 14, কেন 14? ভর সংখ্যা দেওয়া আছে 27, ভর সংখ্যা দেওয়া আছে 27, আর সেটার প্রোটন সংখ্যা দেওয়া আছে 13, মাইনাস হলে 14ই হবে। তো এটা রাইট অ্যান্সার। অ্যান্সার হবে হচ্ছে 1 আর 3, 1 আর 3 আনসার। তারপরেও যদি দেখো যে এখানে হচ্ছে মানে একটা অপশন যদি শিওর হয়ে যাওয়া হবে না, বাকি ধরে একটা আনসার হবে, তাই না? কারণ এমসিকিউতে টাইম থাকে কম, 25টা এমসিকিউ 25 মিনিট। ম্যাথে আর অনেক টাইম কম থাকে, বাট মানে কেমিস্ট্রি ক্ষেত্রে আশা করি খুব বেশি তাড়াহুড়া হয় না। যদি হয় তাহলে হচ্ছে এরকম দেখে নিবা, জাস্ট বহুপদীগুলা একটা যেটা মনে হবে যে ভুল, বাকি দুটো অ্যান্সার বসাই দিবা। আচ্ছা, মৌলের একটি প্রোটনের ভর কত? অলরেডি তোমাদের একবার দেখাইছি যে 1.673 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে তোমার একটা মৌলের একটা প্রোটনের ভর। যদি -27 লেখো তাহলে কেজিতে হবে। তাহলে এটা হচ্ছে 1.67, আচ্ছা একটাতে এটি হবে আনসার। ওকে, পরের প্রশ্ন, নিউট্রনের প্রকৃত ভর কত? নিউট্রনের প্রকৃত ভর বলেছি 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ইটস সেম 27 -27 হইতো যদি কেজি হইতো। 1.675 কই আছে? এই যে 1.675 আছে, এই যে 1.673, এটা হচ্ছে তোমার প্রোটনের ভরটা। ওকে, আচ্ছা, ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? এখানে যে এই প্রথম অপশনটা রাখতে হচ্ছে 9.11 10⁻⁻28, সেটা ফার্স্টে দেখে দাগায় দিবে, সে হচ্ছে মানে বড় একটা ভুল করবে। কেন? এখানে আপেক্ষিক ভর চাইছে, প্রকৃত ভর না। কিন্তু প্রকৃত ভর আমরা তখন হিসাব করতেছিলাম এই যে 1.673, 1.675, 9.11, 10⁻⁻28, এই সব কিছু কিন্তু প্রকৃত ভর। যখনই বলছে আপেক্ষিক ভর, তখন অ্যান্সার হবে 0। ইলেকট্রনের আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর আভ 0। নিউট্রন প্রোটনের আপেক্ষিক ভর হচ্ছে 1, ওর তুলনায় 1। এটা হচ্ছে কি ইলেকট্রনের তুলনায় হিসাব করা হয়েছে আমাদের। ইলেকট্রন আপেক্ষিক ভর হচ্ছে 0, নিউট্রন প্রোটনের আপেক্ষিক ভর 1। ইলেকট্রনের চাইছে, অ্যান্সার হবে 0। আচ্ছা, পরেরটা আসি। একটা ইলেকট্রনের প্রকৃত ভর 9 × 9.11, ঠিক আছে, দেখলাম মাত্রই। প্রকৃত আধান -1.6 × 10⁻19 কুলম্ব, আর ভর প্রোটনের তুলনায় 1840 গুণ কম। এটাও ঠিক আছে। এটা ঠিক আছে কিনা অনেকে খেয়াল করবে না, অনেকে লাগাই দিবে, কিন্তু এটা হবে না। কেন? কারণ এটা হবে -1.6 × 10⁻19 কুলম্ব। এখানে কিন্তু -19 দেয় না, এখানে +19 দিয়েছে, ঠিক আছে? +19 কিন্তু হবে না, এটা বাদ। অ্যান্সার হবে 1 and 3।
যদি এখানে -19 থাকতো তাহলে অ্যান্সার হতো 1 2 3। ওকে, শেষ। পি কিউপিএক্স এন প্লাস, আচ্ছা আয়নে ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, এখানে কি দেখো, এখানে টোটাল হচ্ছে তোমার কিউ এর কিন্তু কোনো কাজ নাই, কিউ বাদ। কিউ হচ্ছে তো ভর সংখ্যা, কিউ এর কোনো দরকারই নেই। আমার লাগবে পি, প্রোটন সংখ্যা পি। আমরা জানি একটা সাধারণ যে একটা মানে মৌল যেখানে কোনো চার্জ নাই, চার্জবিহীন নিউট্রাল মৌলে যতটা প্রোটন থাকে ততটাই নিউট্রন থাকে। তাহলে যদি পি সংখ্যক প্রোটন থাকতো, পি সংখ্যক ইলেকট্রোসাইড, নিউট্রন বলছি কেন, পি যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে, যাতে ব্যালেন্স করে জিনিসটাকে। ওকে, তাহলে একটা নর্মাল যদি মনে করো সোডিয়াম থাকে, সোডিয়াম 11 থেকে কোনো পাওয়ার ছাড়া, তাহলে হচ্ছে 11টা ইলেকট্রন আর 11টা প্রোটন থাকবে এখানে, তাই না? তাহলে এই ক্ষেত্রে প্রোটন হচ্ছে এখানে মানে এক্স এর ক্ষেত্রে প্রোটন হচ্ছে পি সংখ্যক প্রোটন। এন নিউট্রন করা হবে কারণ যেহেতু এন প্লাস আছে, এন প্লাসটা হচ্ছে মানে কি এন সংখ্যক ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে, এন সংখ্যক ইলেকট্রন সে ছেড়ে পজিটিভ হয়েছে। তাহলে এই যে প্রোটন সংখ্যা যে টোটাল ইলেকট্রন আগে ছিল সেখান থেকে এই এন সংখ্যাকে বের করে দিয়েছে না দান করার জন্য, সে পজিটিভ হয়েছে কেমন, ইলেকট্রন দান করছে, ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে, তাহলে পি মাইনাস এন সংখ্যক ইলেকট্রন দিয়ে দিয়েছে। একটা নর্মাল হিসাব করি, সোডিয়াম দিয়ে হিসাব করি, সোডিয়াম কি প্লাস হয়, ঠিক আছে? সোডিয়াম প্লাস যদি হয় তাহলে সোডিয়াম হচ্ছে 11টা, পি সংখ্যক হবে এখানে 11। আর তুমি যদি প্লাস বলো তাহলে প্লাস করলে কি কয়টা প্লাস আছে এখানে, একটা প্লাস বলতে হচ্ছে একটা ইলেকট্রন সে বের করে দিয়েছে। বর্তমানে ইলেকট্রন আছে 10টা, হিসাব করে দেখাতো এই সোডিয়াম প্লাসে কিন্তু 10টা ইলেকট্রনই থাকে না, ঠিক কিনা? তাহলে এখানে আনসার কি হবে, এর হচ্ছে কি দেখো পি মাইনাস এন যেটা আছে সেটা হচ্ছে আনসার। পি এর সংখ্যক ইলেকট্রন ছিল, এন সংখ্যক ইলেকট্রন সে বের করে দিয়েছে, এখন আছে কয়টা, পি মাইনাস এন সংখ্যক ইলেকট্রন আছে। ওকে, প্লাঙ্ক ধ্রুবকের মান এটা অলরেডি তোমাদের দেখানো হয়েছে 6.626 10^34 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এই যে এটাই আনসার। কি দেওয়া আছে হয় যে 1.66 10^324, এটাও কিন্তু হচ্ছে তোমার কি ওই মানে সংকেত বাদ দিলে এইটুকের ভ্যালুটা হচ্ছে, সংকেত ইউনিট বাদ দিলে এইটুকের ভ্যালুটা হচ্ছে তোমার কার্বন 12 যে 1/12 অফ কার্বন 12 আইসোটোপ, ওটার কিন্তু ভ্যালু আসছে 4.42। এর আসলে ইলেকট্রনের একটা চার্জ, কিন্তু এটা এখানে দরকার নেই, 9.11 বাদ দাও, শেষ এগুলো। আচ্ছা, ND5 N+1 S1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে নিচের কোনটি? এখানে হচ্ছে একটু শর্টকাট মারবা কি, ফার্স্টে তোমরা করো কিনা জানি না, সেটা হচ্ছে এই যে তোমরা 1s 2s 2p এটাতে অনেকক্ষণ কষ্ট করা লাগে, তাই না? এত কষ্ট তো করার দরকার নেই, অপশনগুলো দেখো 24 25 26 20 29 দেওয়া আছে। তাহলে তুমি করবা কি, তুমি ডিরেক্ট হচ্ছে আর্গনে বসে চলে যাবা। আর্গনে কয়টা ইলেকট্রন আছে, আর্গনে ইলেকট্রন আছে তোমার 18টা, তাই না? প্রথমে কয়টা হিলিয়াম আছে, হিলিয়ামের 2টা, তারপর আছে হচ্ছে আমার 10 নম্বর আছে নিয়ন আছে, নিয়ন আছে 10টা, আর্গনে আছে 18টা, 18 ইলেকট্রন চলে গেল। 18 ইলেকট্রন চলে গেল মানে আমার কত, আমার হচ্ছে গিয়ে আর্গন হচ্ছে 1s 2 2s2 2p6 3s2 3p6, এইটুকু পর্যন্ত যে 18 ইলেকট্রন সেখানে কিন্তু তুমি এটা অলরেডি চলে আসছে, তোমার এটা বারবার লিখতে হবে না। এরপরে কি করবা, আর্গনের পর তুমি হচ্ছে জাস্ট 3s এর পর কি আসবে, 4s আসবে, এরপরে 3d আসবে। ওকে, 3d কয়টা আসলো, তাহলে হচ্ছে 4s, যদি এখন কথা বলছে 4s বলছে 1, দেখো 4s হচ্ছে 1, s এর উপর একটাই আছে, d এর উপর 5টা আছে। ওকে, তো 3d5 আর 4s1, তাহলে কয়টা ইলেকট্রন পাচ্ছ তুমি? এখানে আর্গনে ছিল 18টা ইলেকট্রন, 3d তে আছে 5টা ইলেকট্রন, আর এখানে আছে একটা, 6টা, 18 6 যোগ করলে কত হয়, 18 6 যোগ করলে হয় 24। অ্যান্সার কত, 24, 24 কই আছে, 24 আছে এখানে, এই 24। তোমরা শর্ট ফাস্ট করার জন্য আর্গন থেকে ধরে তারপর বাকিটুকু হিসাব করবা, ঠিক আছে, এটাই। আচ্ছা, তারপরে বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল বলছি, রাদারফোর্ড দিছে কবে, রাদারফোর্ড দিছে 1911-এ, তার 2 বছর পরেই বোর দাদা দিয়েছে 1913-এ, আচ্ছা হচ্ছে 1913। ওকে, শেষ। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, এই চ্যাপ্টারে আর কিছু নাই তোমাদের জন্য। আশা করি ইনশাআল্লাহ একটা ভালো পরীক্ষা দিবা তোমাদের সামনে, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করতে চাচ্ছি। আর আমার জন্য দোয়া করবা, তোমার জন্য দোয়া রইলো। আরো অনেকগুলো চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।